একটি বিশেষ ঘোষণা। যে কে যাত্রা বুকিং অফিস, যে কে যাত্রা বুকিং অফিস কলকাতা ও মুম্বাইয়ের চলচ্চিত্র শিল্পী, অর্কেস্ট্রা, উড়িষ্যা মেলোডি, যাত্রা, ঝঙ্কার, গাজন, কীর্তন, বাউলের জন্য যোগাযোগ করুন। প্রোভাইডার দেবাশিস মান্না, মেমেশ্বরী বাজার, ভগবানপুর, পূর্ব মেদিনীপুর। শাখা অফিস দুবাই, রশিদনগর হাই স্কুল মোড়। যে কে যাত্রা বুকিং অফিস। প্রোভাইডার দেবাশিস মান্না। নমস্কার। পরম গুরু যুগবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে ত্রিকালদর্শী মহাপ্রভু লোকনাথ, মা নাচিন্দা, মা মনসা, মা কালী, বাবা মহাদেব ও বাগদেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত যাত্রামোদী দর্শক মণ্ডলী, প্যান্ডেল, ইলেকট্রিশিয়ান ভাই, পুলিশ প্রশাসন এবং আজকের আয়োজক সংস্থার সদস্য ও সদস্যবৃন্দকে জানাই বিস্তুলোক ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। শুরু করতে আজকের ওজন করা সংসার। রাজু, তোরা কোথায় গেলি? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়। ওই বস্তি পাড়ার লোকেরা এই পলাশডাঙ্গা গ্রামে ঢুকে হিন্দুদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। হর হর মহাদেব, জয় মা কালী। না না, তোমরা গন্ডগোল করো না। একজন আরেকজনের বুকে ধারালো অস্ত্র বসে দিও না। ভাই সব তোমরা শান্ত হও। এই পলাশডাঙ্গায় আমরা হিন্দু আর মুসলমান বছরের পর বছর একসাথে বসবাস করে আসছি। তোমরা দাঙ্গা করো না, বন্ধ করো দাঙ্গা। এই দাঙ্গা লাগানোর পেছনে আছে এখানকার রাজনৈতিক নেতা আমার ভগ্নিপতি ওই অপূর্ব সন্ন্যাস। জ্বলছে আমাদের ঘর বাড়িগুলো, সব দাউ দাউ করে জ্বলছে। না না, আমাকে পালাতে হবে। মাধুরী নিয়ে গ্রাম ছেড়ে পালাতে হবে। আমার বাবু সোনাদের বাঁচাতে হবে। মাধুরী কোথায় পালিয়ে যাবে গিরিধারী সেন? পালাবার তোমার সব রাস্তা। একদম কথা বলবে না, একদম কথা বলবে না। এতদিন এই পলাশডাঙ্গার বুকে তুমি রাজ করে এসেছো। তোমার কথা এতদিন এই পলাশডাঙ্গার মানুষ উঠতার মতো। তুমি ছিলে এক সময় এই গায়ের ভগবান। আমি তো জানি তুই কায়দা করে তোর লোকজনদের দিয়ে এই গায়ে দাঙ্গা বাঁধিয়েছিস। আমি তোকে ছাড়বো না শয়তান। এখন আমি এখান থেকে চলে গেলেও দুদিন বাদে আবার আমি গ্রামে ফিরে আসবো। আর সেদিন আমি তোর বিচার করবো। সে সুযোগ আমি তোমাকে দেবো না রে শয়তান। মাধুরী, ভগবান, এখন তুমি বলে দাও আমি কি করব। শোনো মাধুরী, যেমন করে হোক অশোক তুমি এখান থেকে পালিয়ে যাও। আর বিবেক কোথায়? বিবেক আমি নদীর ধারে শিব মন্দিরের ভিতরে লুকিয়ে রেখে এসেছি, আর অশোক আমার কাছে আছে। আমার সময় শেষ এসেছে মাধুরী। তুমি অশোককে নিন এখনই গ্রাম ছেড়ে পালিয়ে যাও। না, আমি তোমাকে এই অবস্থা ফেলে রেখে কোথাও যাবো না, কোথাও না। আমার কথা শোনো মাধুরী, অশোককে তুমি বাঁচাতে হবে। ওকে তুমি মানুষের মতো মানুষ করতে হবে। ওরা দিকে আসছে, দেরি করো না, যাও মাধুরী, তুমি যাও। আমি যাচ্ছি। যদি বেঁচে থাকি আবার তোমার সঙ্গে আমার দেখা হবে নদীর ঘাটে বট গাছের তলায়। আব্দুল আমাদের জন্য অপেক্ষা করছে। আব্দুলকে আমাদের সব কথা বলা আছে। যাও মাধুরী, তুমি যাও। আমি তোমার জন্য নদীর ঘাটে অপেক্ষা করবো, তুমি তাড়াতাড়ি ফিরে আসো। কিন্তু ঈশ্বর, রাধা মাধব, তুমি ওদের রক্ষা করো ঠাকুর, তুমি ওদের রক্ষা করো। না যেমন আমার বিবেককে খুঁজে বের করতেই হবে। অশোক আর বিবেক আমার দুই যেমন সন্তান, ওদেরকে আমি বাঁচাতেই হবে। ওই বোধ গ্রামে পুলিশ ঢুকে পড়েছে, এবারে তো দাঙ্গা থেমে যাবে। বিবেক কোথায় গেলি? মাধুরী কোথায় পালিয়ে গেল? বাচ্চা দুর্বা কোথায়? বাচ্চা দুর্গকে দেখতে পাচ্ছে না কেন? আর গিরিধারী সেনকে যে আমি দুবার চুরি মারলাম, এখন বেঁচে আছে। ওর এত বড় জান, কোথায় পালিয়ে যাবে গিরিধারী সেন? আমার হাত থেকে পালাবা তোমার পথ নেই। কোথায় পালিয়ে যাবে গিরিধারী সেন? না আমাকে পালাতে হবে, যেমন করে হোক বিবেক নিয়ে আমাকে এখান থেকে পালাতে হবে। ওরা দিকে আসছে, আমি পালাই। শয়তান,
তোমার এত বড় জন, আমি তোমাকে দুবার ছুরি মারলাম, তুমি এখনো বেঁচে আছো। দেখি দেখি তুমি কি করে বেঁচে থাকো, দেখি কি করে বেঁচে থাকো, কি করে বেঁচে থাকো, বেঁচে থাকো। বাচ্চাটাকে আমাকে দে, বলছি দে। বাঁচবে, আমি বাঁচিয়ে রাখবো। বাবা মরা ছেলে, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। সবাই আমাদেরকে আঙুল দেখিয়ে বলবে, ওই দেখো 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 অপূর্ব সন্ন্যাল কত ভালো মানুষ, তার নিজের শালার ছেলেকে কত কষ্ট করে ছোট থেকে বড় করে মানুষ করে তুলছে। এর সংসারে আমার দাম বেড়ে যাবে, এর সংসারে আমার ওজন বেড়ে যাবে। কিন্তু গিরিধারী বউ মাধুরী কোথায়? মাধুরী আর কতক্ষণ অপেক্ষা করবেন? চলেন গিন্নিমা, চলেন, এবার যাওয়া যাক। কিন্তু তোর কর্তাবাবু তো এখনো বিবেককে নিয়ে এলো না। আপনি কোনো চিন্তা করবেন না গিন্নিমা, কর্তাবাবু আমারে কইছে বাবু সোনার আপনাকে ঠিক জায়গায় রেখে আসতে। আপনাকে কোনো ক্ষতি হতে এই আব্দুল দিবে না। আব্দুল! যে শালা আসবে এই আব্দুল তার হাতের বইটা দিয়া তার মাথাটা দুভাগ করে দিবে। কর্তাবাবু যদি বাইচা থাকে ঠিক আপনার কাছে ফিরে আসবে। চলেন গিন্নিমা, তাড়াতাড়ি চলে। তাই চল আব্দুল, তাই চল। শালারা দেশটারে একেবারে 12টা বাজাই দিল। হিন্দু মুসলমানের একটা সংসারকে এরা ছিঁড়ে ছিঁড়ে দুভাগ করে দিচ্ছে, ভাই ভাইয়ের প্রতি দাঙ্গা লাগাই দিচ্ছে। অথচ দেখেন গিন্নিমা, ওই উপরওয়ালা আমাদের সবার এক করে পাঠাইছে। আর আমরা কেউ বলি হিন্দু, আবার কেউ বলি মুসলমান। কার জোর কতটা বেশি এই নিয়ে তো লড়াই। কেন এমন হয় বলতো আব্দুল? তুই একজন সামান্য মাঝি হয়ে তোর মধ্যে যে বোধটা আছে ওদের মধ্যে নেই কেন? কি করে থাকবে গো গিন্নিমা? এই যে ওজন করা সংসার, ওজন করা সংসার, গিন্নিমা ওজন করা সংসার, কার ওজন কতটা বেশি এই নিয়ে তো লড়াই। আব্দুল! তাড়াতাড়ি চলেন গিন্নিমা, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। বিদায় 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 পলস্টাঙ্গা, চির বিদায়। রচনা নির্দেশনা নট নাট্যকার সুকান্ত মুখার্জি, নৃত্যে মাস্টার জনি, সুর প্রচলিত আলো, মধুমিতা ইলেকট্রনিক নিয়ন্ত্রণে মিস্টার শক্তি, ধ্বনি রোমা সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মিস্টার প্রদীপ কুমার, আবু মাস্টার চন্দ্র, সুবল, প্রশান্ত ও গৌতম, শ্রেষ্ঠাংশে সুকান্ত মুখার্জি, সঞ্চিতা চ্যাটার্জি ও সুপার গায়ক নায়ক রোহন চক্রবর্তী। শুরু করতে চলেছে অজয় মণ্ডল প্রযোজিত মা কালীর আশীর্বাদ ধন্যা বিস্তুলোক অপেরা পরিবেশিত 1431 বঙ্গাব্দে সেরা সামাজিক যাত্রাপালা, চাওয়া পাওয়ার লোক লালসা, জীবনটা মূল্যবোধের পাল্লায় ওজন করা সংসার, ওজন করা সংসার, ওজন করা সংসার। 35 বছর পর। এই ছাড়ো ছাড়ো বলছি। না ছাড়বো না, আমি এইভাবে তোমাকে সারা জীবন জড়িয়ে ধরে রাখবো। আমিও তো তাই চেয়েছিলাম রাজু, কিন্তু বিশ্বাস করো আমার বাবা আমার মতেই লোকটার সাথে আমাকে বিয়ে দিয়ে দিল। ওই লোকটাকে বিয়ে করে আমি এতটুকু সুখী হতে পারি। আমি তোমাকে সুখী করবো, ওই অশোক তোমাকে কোনোদিন সুখী করতে পারবে না। লোকটা যখন আমার গায়ে হাত দেয় আমার কিরকম বমি বমি পায়। ভুলে যাও ওই অশোকের কথা, তুমি ভুলে যাও ডার্লিং। এখন শুধু তুমি আমার। ও ভালো কথা, এর মধ্যে আবার অশোক আসবে না তো? আরে না না, কালকেই তো ফোনে কথা হয়েছে, রাস্তা করে 2 সপ্তাহ। এই 2 সপ্তাহ শুধু তুমি আমার, আমরা চুটিয়ে প্রেম করব। হ্যাঁ হ্যাঁ, তার মানে হাঁস পুষবে অশোক আর ডিম খাবে দারুগা বাবু। বৌমা, ও বৌমা, আমার অশোক এসেছে। বৌমা, ও বৌমা। চুপ চুপ চুপ, একদম কথা বলবে না, বুড়িটা মনে দিকেই আসছে। বৌমা, ও বৌমা। কি হলো? বৌমা বাবা করে চিৎকার করছেন কেন? আমার অশোক এসেছে। অশোক, অশোক কখন এসেছে? আপনার অশোক আসেনি। তবে যা মনে হলো আমি অশোকের গলা শুনতে পেলাম। চোখটা তো অনেকদিন আগেই গেছে মা, কানা হয়ে গেছেন, এবার আপনার কানটাও গেল নাকি? আপনার জ্বালায় না আমি একবারে পাগল হয়ে যাব। বৌমা, এতদিন ধরে শরীরটা বড় খারাপ, মুখটা বড় যন্ত্রণা করছে, তুমি আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে মা? আমি পারবো না দিনরাত আপনার সেবা করতে। আপনার ছেলে নেই তাকে বলবেন। সংসারের একটা কাজে তো আপনি করেন না, সব কাজে তো আমাকে করতে হয়। কি করে করবো বলো বৌমা? এখন যে চোখে আমি একদমই দেখতে পাই না,
তবে যতটুকু ক্ষমতা ততটুকু তো করে দিই। তাছাড়া তোমাকে তো অশোক বলেছে একটা কাজের লোক রাখতে, তুমি তো ইচ্ছে করেই রাখো না। আমার ভাবনাটা আপনার না ভাবলেও চলবে। বাড়িতে এসে আমার জীবনটা একবার জ্বলে পুড়ে গেল। বৌমা! আর দেখুন আমার ভীষণ মাথার যন্ত্রণা করছে, আমি ঘরে যাচ্ছি। আমাকে একদম বিরক্ত করবেন না। আমি জানি বৌমা তুমি আমাকে সহ্য করতে পারো না, কিন্তু কি করব বলো, এতদিন তো সংসারের সব কাজই আমি করেছি, কিন্তু ও মুখটায় বড় ব্যথা আর সাথে যন্ত্রণাটাও বাড়ছে। তবে কি আমার সময় শেষ হয়ে এলো? না 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 না, অশোককে আমাকে সব কথা জানাতেই হবে, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। ভেবেছিলাম কোনোদিন আমি ওকে কোনো কথা বলবো না, কিন্তু মা কোথায় গেলে? এই দেখো মা, তোমার জন্য খুব মন খারাপ করছিল, তাই কাজের ছুটি নিয়ে চলে এলাম। কি মা, তুমি এইভাবে বসে আছো কেন? কে আমার অশোক এলি নাকি? আমি মা, তুমি এইভাবে বসে আছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? না 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 বাবা, তাতে তেমন কিছু না, ওই বুকটা একটু যন্ত্রণা করছে। বুকটা যন্ত্রণা করছে তো? বুকটা যন্ত্রণা করছে। আমি তোমাকে কতদিন বললাম রোগ পুষে রেখো না। না মা, না না না, আমি তোমার কোনো কথা শুনবো না। কালই আমি তোমাকে ভালো ডাক্তার দেখাতে নিয়ে যাবো। আচ্ছা মা, তোমার যদি কিছু হয়ে যায় আমার কত কষ্ট হবে বলো তো? রীতা কোথায়? রীতা তো তোমাকে আবার ডাক্তার কালে যেতে পারতো। কি যে করে সারাদিন ঘরের মধ্যে, জানো মা, জানো আসার সময় না তোমার জন্য রীতার জন্য দুটো শাড়ি নিয়ে এসছি মা। হ্যাঁ গো, এই দেখো রীতার জন্য এই শাড়িটা নিয়ে এসছি। এরকম নরম শাড়ি পরতে রীতা খুব ভালোবাসে। হাত দিয়ে দেখো মা, দেখো নরম না, আরও আছে। ওনাকে একটা পাউডারের কথা বলেছিল মা, পাউডার সঙ্গে করে নিয়ে এসছি। এই দেখো পাউডার, এই দেখো গন্ধটা দেখো মা। জানো মা, ওর সব থেকে প্রিয় জিনিস বডি স্প্রে। অনেক দিন ধরে বলছিল, আজকে নিয়ে এলাম। এই দেখো, গন্ধ দেখো মা, ভালো না? জানো মা, রীতা আমাকে খুব ভালোবাসে। আচ্ছা মা, রীতা কোথায়? রীতা থাক 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 বাবা থাক, ওই বৌমাকে ডাকতে হবে না, তুই চলে এসেছিস, এবার আমার সব কষ্ট দূর হয়ে যাবে বাবা। আমি তো জানি, আমি জানি। শোন বাবা শোন, তোর সঙ্গে না আমার অনেক কথা আছে। বলো মা, কি কথা বলো মা? তুই আমাকে বারবার তোর বাবার কথা জিজ্ঞাসা করেছিস, কিন্তু আমি তোকে বলিনি, আজ বলবো। শোন বাবা, তুই অনেক বড় বাড়ির ছেলে, তোর বাবা গিরিধারী সেন, তোরা যমজ দুই ভাই, বিবেক আর অশোক। মা, আমার বাবার নাম গিরিধারী সেন। মা, আমার একটা ভাই আছে মা। বাবা, জানি না আজ সে বেঁচে আছে কিনা। কি বলছো মা? আজ থেকে 35 বছর আগে তোর পিছে মশাই অপূর্ব সান্যাল তোর বাবাকে খুন করে। খুন করেছে? কিন্তু কেন মা, কেন? আমাদের সম্পত্তি দখল করার জন্য। সম্পত্তির জন্য? হ্যাঁ বাবা, হ্যাঁ। আর সেই রাতেই আমি তোকে নিয়ে এখানে চলে আসি বাবা। ছাড়বো না, ছাড়বো না। যারা আমার জীবন থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে, আমার এক ভাইকে কেড়ে নিয়েছে, যাদের জন্য তোমাকে লোকের বাড়ি ঝিগিরি করে আমাকে মানুষ করতে হচ্ছে, তাদের কাউকে ছাড়বো না মা, কাউকে না। প্রতিশোধ দেবো মা, চরম প্রতিশোধ নেবো। না বাবা না, ওই প্রতিশোধ নিতে হবে না বাবা। আমি আমার স্বামীকে হারিয়েছি, আর এক ছেলেকে হারিয়েছি, তোকে আমি হারাতে পারবো না বাবা। কেঁদো না মা, কেঁদো না। তুমি গেলে আমার খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমার প্রতিশোধের দরকার নেই। আচ্ছা মা, আমাদের আসল বাড়িটা কোথায় ছিল মা? আমাদের বাড়ি? হ্যাঁ বলো মা। আমাদের বাড়ি কি হলো মা? মাথার কোথায় কষ্ট হচ্ছে মা? মাথার বুকে কষ্ট হচ্ছে? রীতা, মায়ের বুকে কষ্ট হচ্ছে, মায়ের জন্য জল নিয়ে এসো। রীতা, কি শান্তি আমার রাজু। আমার রীতা, আমি এইভাবে তোমাকে সারা জীবন জড়িয়ে ধরে রাখবো। আমি কি দেখছি? যাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, সেই রীতার সঙ্গে রাজুর সম্পর্ক। না হতে পারে না। আমি ভুল দেখছি, হতে পারে না, কিছু হতে পারে না। আমি ভুল দেখছি। ওই পাঠের বাচ্চারা যখন আমার গায়ে হাত দেয় মনে হয় কতক্ষণে ছাড়বে, মনে একটা জনর আমার গায়ে হাত দিচ্ছে। আমি তোমার যৌবনের সব জ্বালা মিটিয়ে দেবো। যন্ত্রণা, মাথার ভেতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমার পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে। পৃথিবীটা দুলছে। আমি কি দেখলাম? আমি কি শুনছি? আমি পটার বাচ্চা। কি অশোক, তুমি কখন এলে? কি অশোক? একটু আগে তো তুমি অশোককে মেরে দিয়েছো। পারলে রীতা, এই কাজটা করতে পারলে? আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম। তোমার কোনো অভাব আমি রাখি নেবি। তুমি যেটা চাইছো আমি পূরণ করার চেষ্টা করছি। এই দেখো,
তুমি তো আমাকে শাড়ি আনার কথা বলো না, এরকম আসার সময় বাজার থেকে তোমার যদি শাড়িটা নিয়ে এলাম, এরকম শাড়ি পরতে তুমি খুব ভালোবাসো, নরম শাড়ি করতে। দেখো আরও আছে, তুমি একটা পাউডারের কথা বলেছিলে না, এই দেখো, এই দেখো সেই পাউডারটা নিয়ে এসছে, তোমার জন্য বডি স্প্রে নিয়ে এসছে। তুমি আমাকে এইভাবে ঠকালে রীতা, হ্যাঁ? এতগুলো বছর আমার ভালোবাসা, আমার বিশ্বাস দিয়ে খেলা করলে, কেন করলে রীতা এই কাজটা? কেন করলে? কেন? অশোকদা আমি রাজু, তোকে আমি আমার ভাইয়ের মতো ভালোবাসতাম রে, তুই যখন আমার স্ত্রীকে না, ও তো আমার স্ত্রী নয়, ও তো তোর স্ত্রী, তোর স্ত্রী। এটা একটা করতে পারলি? বাড়িতে এসে যখন ভালো করে মাংস রান্না করতো, আমি নিজে তোর ফোন করতাম, রাজু চলে আয়, তোর বৌদি না দারুণ মাংস রান্না করেছে, একবার তিনজন জমিয়ে গল্প করতে খাবো। আর তুই আমার সংসারটা খেয়ে নিলি ভাই, আমার মুখে ছুরি বসবি? কেন করলি কাজটা ভাই? কেন করলি রে? কেন করলি? ওকে মেরো না তুমি। রীতা, তোমার সেই দিনটার কথা মনে আছে রীতা? সেই দিনটার কথা, আমাদের ফুলসজ্জার দিনটার কথা তোমার মনে আছে? ফুলসজ্জার দিন তুমি একটা লাল বেনারসি পরে খাটের একটা করে বসেছিলে, আমি তোর কাছে ছিলাম, বসে। তারপর দুজনে মিলে কত স্বপ্ন দেখলাম, আমি তোমাকে জড়িয়ে ধরে সেই গানটা গেছিলাম, তোর মনে আছে রীতা? তুমি আছো আমি আছি, তুমি আছো অনুভবে তোমাকে শুধু দুজনে, এই রাত তোমার ওই তোমার শুধু দুজনে, এই রাত তোমার। তারপর তুমি আমাকে জড়িয়ে ধরে বলেছিলে, অশোক সারা জীবন আমি তোমার পাশে থাকবো, সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো বলেছিলে। হ্যাঁ বলেছিলাম। আমার মায়ের কোনোদিন কোনো কষ্ট হতে দেবে না বলেছিলে। হ্যাঁ বলেছিলাম। একটু আগে মায়ের মুখে শুনলাম, আজ থেকে 35 বছর আগে এক দাঙ্গায় আমি আমার বাবা, আমার এক ভাইকে হারিয়ে ফেলেছি। তুমি আর মা ছিলে আমার জীবনের বেঁচে থাকার একমাত্র আলো। তুমি ক্ষমা করে দাও, দাও আমার বিশ্বাস ফিরিয়ে দাও, আমার ভালোবাসা ফিরিয়ে দাও, দাও বলছি, দাও। এটার গায়ে হাত দিবি না, এটাকে তুই ছেড়ে দাও। তুই আমাকে কথা দিছিলি, অশোক দা তুমি যখন থাকবে না আমি বৌদির দিকে নজর রাখবো, তোমার মায়ের কোনো কষ্ট হতে দেবো না বলেছিলি। ওদিকে আমার মা বুকের যন্ত্রণা ছটফট করছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তুমি রাজুর সঙ্গে প্রেম করছো। তোমার প্রেম বার করছি। দাঁড়াও, আমি তোমার রাজু হয়ে গেলাম, তোমার জীবনের হিরো হয়ে গেলাম। এই রাজুকে যেভাবে জড়িয়ে ধরে রাজু করছিলে আমাকে এখন দখল করো না। তুমি আমার গায়ে হাত দেবে না, আমি তোমাকে ঘেন্না করি। ঘেন্না করতে বিয়ে করেছিলে কেন? বিয়ের পর দিন আমাকে ফেলে রেখে পালিয়ে গেলে না কেন? এতগুলো বছর আমার বিশ্বাস, আমার ভালোবাসাকে খেলা করলে কেন? বাচ্চা, এটাকে ছেড়ে বলছি, এটার গায়ে হাত দিবি না। আর শোন, তোর বউ আমাকে ভালোবাসে, আমি রোজ এ বাড়িতে আসি, রাত কাটাই, আর সারা তোকে মেরে তোর বউকে আমি এখান থেকে আমার করে সারা জীবনের মতো নিয়ে চলে যাবো। মেরে দাও রাজু, ওই জানোয়ারটাকে তুমি মেরে দাও, তারপর তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, না হলে আমাকে বাঁচতে হবে। মারো রাজু, মারো। নাও ধরো, এটা দিয়ে শয়তানটাকে শেষ করো। ধরো। চমৎকার! যাকে অগ্নিশে কি করে বিয়ে করেছিলাম, যার সঙ্গে সারা জীবনের গাছ চালা বেঁধেছিলাম, যে আমার স্ত্রী, আমার ভালোবাসার মানুষ, আমাকে বলছে মেরে দাও, মেরে দাও। বর্তমান সন্ত অবস্থার প্রতিচ্ছবি তোমার আর রাজুর মধ্যে দিয়ে ফুটে উঠুক, স্ত্রী প্রেমিক দ্বারা তার স্বামী করে মারো। রাজু মারো। এবার তোর কে বাঁচাবে? হ্যাঁ, এই হাত দিয়ে রীতা কাদর করছি, তাই না? আমার সংসারে আগুন জ্বললি, চোরে বাচ্চা, তুই হাত আমি কেটে দেবো, এই হাত আমি রাখবো না। বেঈমান বিশ্বাসঘাতকের পা। অশোক তুমি রাজুকে মারলে তো তুমি রাজুকে। আমি থাকবো না তোমার সাথে, আমি থাকবো না, আমি সুইসাইড করবো, আমি রেল লাইনে মাথা দেবো, আমি থাকবো না তোমার সাথে, আমি থাকবো না।
না, আর পাচ্ছি না। ওই চুরি লাগাতে আমার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। পাচ্ছি না। না না, যেমন করে হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। ওই শয়তানটা আমার হৃদয় চরম সর্বনাশ করে দেবে। পাচ্ছি না, না না, পালাতেই হবে, যেমন করে আমাকে এখান থেকে। কোথায় যাবি রে? রীতাকে আদর করবি না? জানি রাজু, রীতা না আমার ভালোবাসার ওজনটা সহ্য করতে পারলো না। ও যে তোকে ভালোবাসি। আমি রীতাকে নিয়ে জানি আদর খা। আরে বল না, আরে ভয় পাচ্ছিস কেন? আরে ভালোবাসার মানুষকে কেউ ভয় পেলে কি বল? আয় না, একটু তো খুব আদর করছিলি, একটু তো খুব আদর করছিলি। আদর কর। দেখ এটা কেরম ফ্যাল করে তোর দিকে তাকিয়ে আছে। দেখ দেখো কি বেঈমান দেখো, আমাকে ফেলে রেখো, ভালোবাসতে দেখো, ও তোমাকে ফেলে রেখে পালিয়ে যাচ্ছে। কত বড় স্বার্থপর দেখেছো। আমি না রীতার জন্য পাউডার কিনে নিয়ে এসেছি। ওর মুখে একটু পাউডার মাখিয়ে দিই, তারপর আদর করি। না, হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। রীতা তোকে মাখিয়ে দিই। বাবা তোর মুখটা ভর্তা হয়ে গেছে। দেখ রীতার মুখটা ভর্তা হয়ে গেছে, তোর মুখটা ভর্তা হয়ে গেছে। এইবার আদর কর। তুমি নিজের হাতে তোমার বউকে খুন করলে। তুমি একটা জল্লা। বলে দেবো? হ্যাঁ, আমি সবাইকে বলে দেবো। হ্যাঁ, বলে দেবো, সবাইকে বলে দেবো। বলে দিবি? হ্যাঁ, বলে দিবি? না। সে সুযোগ তো আমি তোকে দেবো না। 1000টায় তো পৃথক ফল হতে পারে না। দিতে কষ্ট হবে না? তোকে কত ভালোবাসে বলতে কইবো। দেখো কি বেঈমান দেখো, আমাকে ফেলে রেখে ভালোবাসতে দেখো, ও তোকে ফেলে রেখে পালিয়ে যাবে। দেখো কি বলছে, বুঝতে পারছো? তোকেও রীতার কাছে পাঠাই দেবো। না, দুজন মিলে ছুটিয়ে প্রেম করো, কেউ কিছু বলার থাকবে না। তোকে মারতে খুব কষ্ট হবে, তোকে তো মায়ের মতো ভালোবাসি, কিন্তু কি করি বল, আমার যে কিছু করার নেই রে। এই ওঠ না, আধার কার্ড। বাবা ভালো লাগছে, খুব ভালো লাগছে। আধার কার্ড না, আধার খেকি, আধার খেতে ভালো। আধার কার্ড শিক্ষা হবে। এই দৃশ্য দেখার পর সমাজের কিছু মানুষের শিক্ষা হবে। শিক্ষা উচিত। পরের সংসারের সর্বনাশ করতে হলে এই অবস্থা হবে। কিন্তু আমি কি করলাম? রাগের মাথায় আমি রীতাকে রাজুকে খুন করে দিলাম। আমি কি করলাম? মাকে কি বলবো? চুপ মা, একদম চিৎকার করো না। রীতা আর রাজু ঘুমোচ্ছে, ওদের ঘুম ভেঙে যাবে। একদম চিৎকার করো না। পাগলের মতো নয়, জানো মা, তোমার বৌমা আমাকে কোনোদিন ভালোবাসেনি মা। হ্যাঁ, এতগুলো বছর আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছে মা, ভালোবাসতো রাজুকে। হ্যাঁ গো, তাই তো নিজেকে ধরে রাখতে পেরে ওদের দুজনকে খুন করে দিচ্ছি মা। মা, ওমা উঠো না মা, কথা বলো না। ওমা উঠো না
মা ওঠো না, ওঠো না মা, ওঠো। তুমিও আমাকে ছেড়ে চলে গেলে মা। হ্যাঁ, এর সংসারে আমি যে একা হয়ে গেলাম মা, আমাদের কেউ রইল না। ওঠো না মা, কথা বলো না, কথা বলো না, কথা বলো। যা যা সবাই চলে যাও, আমি কিন্তু যাবো না, আমি কিন্তু যাবো। যারা আমার জীবন থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে, আমার এক ভাইকে কেড়ে নিয়েছে, যাদের জন্য তোমাকে লোকের বাড়ি ঝিগড়ি করে আমাকে মানুষ করতে হয়েছে, তাদের কাউকে ছাড়ো। মারবো। প্রত্যেক কটাকে প্রতিশোধ চরম প্রতিশোধ। আমি কিন্তু বিবেক দেখে কথা দিয়েছিলাম শহরের বুক থেকে প্রথম পুরস্কারটা আমি নিয়ে আসবো, সে কথা আমি রেখেছি। বৌদি তুমি কোথায় গেলে? তোমার বৌদি তোমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। এদিকে তাকা। আমি জিতে গেছি বৌদি, আমি জিতে গেছি। এই দেখো এই কাপটা ওরা আমাকে দিয়েছে, আমি ফার্স্ট হয়ে গেছি। আমাদের অভিন্ন প্রথম স্থান অধিকার করবে, কখন আসতে পারে না। আচ্ছা বৌদি, বিবেকটা কোথায়? আবার গ্রামের মানুষের সেবা করার জন্য বেরিয়ে পড়েছে। সে কি? তাহলে তো বিবেকটার সঙ্গে দেখাই হবে না। আমাকে বললো জানো দেবী এই সমাজ সংসার ওরকম দু একটা পাগল আছে বলেই তো সমাজটা এখনো কেনে বেচার বাজার হয়ে যায়নি।
সেখানে স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, রাস্তার মোড়ে মোড়ে আলো আছে, ভালো রাস্তা আছে, আর আছে সুন্দর জীবন। কিন্তু পর্দার এই কাজকে তো অনেকেই মূল্য দেয় না, বলে ঘরের খেয়ে বোনের মোস্তারা। আমি তো মূল্য দিই। সোনা ধুলোয় পড়ে থাকলেও, সবাই তাকে মারিয়ে চলে গেলেও, যে চোরে সেটাই চিনতে পারবে। তাই তো তোমার পর্দার হাত ধরে এসে আমি দিব্যি সুখে আছি। বৌদি, বাবা স্বার্থপর মানুষরা কি করে বুঝবে গরিব মানুষের দুঃখের কথা, দেশের কথা বুঝেছিলেন ক্ষুদিরাম। ফাঁসি ধরে গলায় পড়েছিল, বুঝেছিলেন নেতাজি। তার বিলাসবহুল সুখের জীবন ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন, বুঝেছিলেন সত্যি বৌদি, তোমাকে যতই দেখি ততই অবাক হয়ে চাই। আর বিবেকদা কলকাতার কাগজের অফিসে গেছে, কি একটা গুরুত্বপূর্ণ খবর, কাল খবর কাগজে বের করতে হবে, একটু দেখে পড়বে। বৌদি আমার না খুব খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দেবে? সে কি কথা, আগে বলবে তো? দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি খাওয়ার ব্যবস্থা করছি। সে কি, তুমি বাড়ি যাওনি? না। কেন? তোমার মা বাবা তো পথে বসে আছে না? বুঝতে পেরেছি, তুমি কি বলতে চাইছো আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। না না ঠাকুর না, আসলে তোমার দাদা সংসারটা ভালোবাসার বাগান তৈরি করেছে, তাই তো তোমাদের সবাইকে সে ভালোবাসে। আমাদের বাড়ির কেউ চায় না আমি তোমাদের সঙ্গে সম্পর্ক রাখি, তাই তো তুমি আমাকে এখান থেকে চলে যেতে বলছো, তাড়িয়ে দিচ্ছ বড় বৌদি। না ঠাকুর না, আমি তোমাকে সে কথা বলতে চাইনি। আসলে তোমার বাড়ি নয়, ওটা হচ্ছে একটা শয়তানের কারখানা। আর সেই কারখানার মেশিনগুলো হচ্ছে আমার মা, বাবা, মেস্তা। ওরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। ও বাড়ির বাতাসে বালুতের কণ্ঠ, তাই তো আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি না। আমার দমটা বন্ধ হয়ে আসে। তাই তো আমি পার তোমাদের এ বাড়িতে ছুটে আসি। তাই তো তোমার বড়দা তার সব সম্পত্তি তোমার বাবাকে ছেড়ে দিয়ে চলে এসেছে। জানি বলতে আমি সব জানি। আজ আমার বাবা যে সম্পত্তি ভোগ করছে তার সব কিছুর মালিক ওই বিবেকদা। কেন তোমরা সব কিছু ছেড়ে দিয়ে পাশের ওই ভাঙা বাড়িটাই পড়ে থাকো? অর্থই অনর্থের মূল কারণ ভাই। তোমার দাদা বলে, দেখো দেবী, ওসব আমার কিছুই চাই না। মানুষের বেঁচে থাকার জন্য দরকার দুটো ভাত আর মাথা গোজার মতো একটু আশ্রয়। সেটুকু আমি ঠিক জোগাড় করতে পারবো, তবে এর থেকে বেশি কিছু আমার চাই না। তবে আমার সম্পত্তি কোনোদিন আমি কাউকে লিখে দেবো না। পর জন্ম বলে যদি কিছু থাকে, আমি যেন তোমার সন্তান হয়ে জন্মগ্রহণ করতে পারি বৌদি। না ঠাকুর না, ওভাবে বলো না। আমার যে ভীষণ ভয় করে। ওই মানুষটাকে আমার সবসময় চিন্তা হয়, সবসময় অন্যায় প্রতিবাদ করতে যায়। তারপর কিছু স্বার্থপর মানুষ তো দাদাকে একদম সহ্য করতে পারে না। এমনকি তোমার বাবা, তোমার দাদা। জানি বুঝি, আমি সব জানি, কিন্তু আমি যতদিন বেঁচে আছি বিবেকদার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যাকে ওইসব কথা বাদ দাও, বলো কি গান তুমি গাইলে আমাকে একটু শোনাও না ভাই। দাঁড়াও। তার আগে আমার এই পুরস্কারটা আমি তোমার কাছে উৎসর্গ করলাম। বৌদি তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার পর্দার লক্ষণ ভাই হয়ে সারাটা জীবন বেঁচে থাকতে পারি। আর তুমি হবে আমার সীতামা। এই ছিল তোমার ভালো লেগেছে? তাহলে গাও।
সমান। অথচ এই বৌদিকে মা বাবা কোনোদিন সহ্যই করতে পারে না, এমনকি বৌদিকে মারতে পর্যন্ত চাই। তাই তো বিবেক তার সমস্ত সম্পত্তি ছেড়ে দিয়ে বৌদিকে নিয়ে পাশের ওই ভাঙা বাড়িটাই পড়ে থাকে। এই সব সম্পত্তির মালিক আমার বর্দা আর বড় বৌদি। আর আমি কে বলো তো? যার প্রতীক্ষায় আমি দিন রাত বসে থাকি, যাকে একটিবার দেখার জন্য আমার চোখ দুটো ব্যাকুল হয়ে ওঠে, যার কণ্ঠস্বর আমাকে পাগল করে দেয়, যার স্পর্শ পাওয়ার জন্য আমার শরীরের শিরা উপশিরা সব সময় সজাগ থাকে, যার গায়ের গন্ধ আমাকে মাতাল করে দেয়। তুমি আমার সেই ভালোবাসার নাম উত্তরা। উত্তরা গানের প্রতিযোগিতায় আমি জানি প্রথম স্থান অধিকার করেছো, তাই তো? তুমি কি করে জানলে? আমি তোমার মুখ থেকে সব বুঝতে পারি, তোমার মনের কথাও বলে নিতে পারি। তাই নাকি? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো তোমার মন এখন কি চাইছে? এই একদম দুষ্টুমি করবে না, আমি কিন্তু পালিয়ে যাব। আমার মন চাইছে তোমাকে জড়িয়ে ধরে একটু আদর করতে। আমিও তো তাই চাই অভি, তোমাকে একান্তে নিজের করে পেতে চাই। আমি যার পারছি না অভি, আমি যার পারছি না। হ্যাঁ অভি, হ্যাঁ। বাবা মারা যাবার পর তোমার বড়দা দয়া করে ওনার বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছেন। তুমি তো জানতে বাবা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তোমার দাদা বৌদি মানুষ নন, ভগবান। সেই ভগবানের পায়ের তলায় তুমি যখন একবার এসে পড়েছো, তখন তোমার আবার দুঃখ কিসের? দুঃখ একটাই যে তুমি আমাকে বুঝতে পারলে না। এসব তুমি কি বলছো উত্তরা? প্রত্যেক মেয়েরই একটা স্বপ্ন থাকে অভি, তার একটা নিজের সংসার হবে, ছোট্ট একটা বাড়ি। কবে 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 তুমি আমাকে নিজের করে নেবে? আর কটা দিন অপেক্ষা করো। তুমি দেখো, একদিন আমি বিরাট বড় গায়ক হবো। চারিদিকে আমার নাম ছড়িয়ে পড়বে, সবার মুখে শুধু একটাই নাম, অভিমন্যু। আর যদি গায়ক না হতে পারো? অভি, কেন তুমি বুঝতে চাইছো না? এই যুগে প্রতিভার কোনো দাম নেই, সবটাই হচ্ছে টাকার যোগাযোগের উপর। ভেতর থেকে চেনা জানা না থাকলে তুমি কখনোই ভালো সুযোগ পাবে না। তার মানে তুমি বলতে চাইছো যোগ্যতার কোনো দাম নেই? অভি, তুমি আমার কথা শোনো, তোমার বাবা তো প্রচুর টাকা, তুমি আমাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে চলো, তারপর তুমি তোমার ব্যবসার কাজে লেগে পড়ো। ওসব গান জ্বর অভি। ওই গান ছাড়ার কথা তুমি আমাকে কোনো দিনও পড়বে না। দরকার হলে আমি আমার প্রাণটা হাসি মুখে তোমার হাতে তুলে দিতে পারি, কিন্তু গান আমি কোনো দিনও ছাড়তে পারবো না। এই রাগ করলে তুমি? আচ্ছা বাবা, আচ্ছা, আর কোনোদিন আমি তোমাকে গান ছেড়ে দেওয়ার কথা বলবো না। এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। অভি অভি অভি, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কি হলো, চুপ করে আছো? বেশ, আমি তাহলে চলে যাচ্ছি। কি হলো, যাও। পাগল, এই আজকে ছেড়ে কেউ যায়? কি হলো, কথা বলছো না? কি বলবো? তুমি আমাকে কাছে টেনে নাও, তাই? আমার নাম ধরে ডাকো, আমার নাম ধরে ডাকো। মেঘ করেছে, প্রকৃতি আবার তার নিজের খেলায় মেতে উঠেছে। সেই সঙ্গে মন দান আর খেলায় মেতে উঠেছে প্রাণব অন্তর দুটি সবুজ জীবন। ওরা প্রকৃতির বুক থেকে তার সমস্ত ভালোবাসা চুরি করে নিয়ে রামধনুর সাত রং গায়ে মাখতে চাইছে, একে অপরের কাছে হারিয়ে যেতে চায়। হ্যাঁ, ঠিক যেমন ভিড় আগে আমরা দুজনের মধ্যে হারিয়ে গেছিলাম। একদম একদম ঠিক বলেছো। সেদিন ছিল একটা বৃষ্টি মেরে দিন। আর তুমি বাস স্ট্যান্ডে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছিলে, আমি অন্য মনস্ক ভাবে এসে তোমাকে ধাক্কা মারলাম।
সুর তো তুমি না হৃদয়ের নুপুর ছবি গধূলির রং গায়ে মেঘে বাজবে শুধুই রিমঝিম স্বপ্নের জগৎ থেকে ফিরে আসতে বলো। যাও 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 যাও। আর কিছুক্ষণ ওইভাবে বৃষ্টি করে দাঁড়িয়ে নিমোনিয়া হবে। তোর বদি তোর জেলাতে করতে হবে। গরম গরম ফুল কপড় লুচি তৈরি করলো, সেগুলো শুকিয়ে দড়ি হয়ে যাবে। দাদা ভিজের জামা কাপড়গুলো ছেড়ে নে। আমি এক্ষুনি রেডি হয়েছি বিবেকদা। আজকে তো দু ভাই মিলে বসে একেবারে জমিয়ে খাবো। চলে এসো তোরা, চলে এসো। আগে তুই যা, তারপর যা। সত্যি তুমি না বিবেকদা? সত্যি তুমি না? চাই না গো, অর্থ পাচর তো কিছু আমার চাই না। আমি শুধু চাই সারা জীবন তোমাকে নিয়ে যেন হাসি আনন্দের মধ্য দিয়ে কাটাতে পারি। এইভাবে কাটাবো বলেই তো এই বিবেক সেন তার সমস্ত সম্পত্তি পিসিমা পিসিমা ছেড়ে দিয়ে চলে এসছে। কারণ আমাদের এই সম্পত্তির জন্য আজ থেকে 35 বছর আগে এক দাঙ্গায় আমি হারিয়ে ফেলেছি আমার বাবা, আমার মা, আমার এক ভাইকে। হ্যাঁ, আমি বড় হয়ে জানতে পেরেছি কে বা কারা এই দাঙ্গা লাগিয়েছিল, কিন্তু আমি কোনো প্রতিবাদ করিনি। কেন বলতো? অভি, এই জামাইবাবু, অভি কোথায়? সর্বনাশ হয়েছে জামাইবাবু, সর্বনাশ হয়ে গেছে। না, এ কিছুতেই হতে পারে না। হ্যাঁ হয়েছে, তবে গন্ডগোলটা কে লাগিয়েছে সেটা আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, এই পলাশডাঙ্গার মানুষ তোমাদের ঘরে তোমাদের চেনে, তাই তো আমি ছুটে এলাম। যদি পারো এই পলাশডাঙ্গা তোমরা রক্ষা করো। দেরি করিস না, তাড়াতাড়ি চল। না না ঠাকুরপো, না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না ঠাকুরপো। না তুমি যাবে না, না যাবে না ঠাকুরপো। যেতে দাও, ও যাক। যুদ্ধ শুরু হয়ে গেছে, এই যুদ্ধ হাত থেকে বাঁচাতে হবে। আমি ভাবতে পারছি না কে বা কারা এই দাঙ্গা লাগিয়েছিল। হ্যাঁ বুঝতে পারছি, ওই ওই আমি আসছি রুদ্রনীল লাল। আমাকে তো জবাব দিতে হবে, প্রতিটা অন্যকে জবাব দিতেই হবে। আমি আসছি। লাগিয়ে দিয়েছি। আবার সলাই পলাশডাঙ্গার বুকে গন্ডগোলটা আমি লাগিয়ে দিয়েছি। মরবে 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 পলাশডাঙ্গার গরিব মানুষগুলো এবার মরবে, রক্ত গঙ্গা বয়ে যাবে। আমি 2 নম্বরই কারবার করি, জনগণের টাকা লুট করি, আমার বিরুদ্ধে মহলের নেতাদের কাছে রিপোর্ট। হারান বাবু, আপনার লোকের আমার গোডাউনটা ঠিকঠাক পাহারা দিচ্ছে তো? বলতে হবে না রুদ্রবাবু, বলতে হবে না। ও কাজটা আপনার কথা মতো আমি আমার বাহিনী দিয়ে অনেক আগেই শুরু করে দিয়েছি। যে শালা গোডাউন লুট করতে আসবে সে শালাই মরবে। আপনি শুধু আমার কথা মতো কাজটা করে যাবেন, আমি আপনার দিকটা ঠিক দেখবো। আপনার মতো জনদরদি নেতারা আছে বলেই তো আমরা বেঁচে আছি স্যার। কিন্তু স্যার ওপর মহলে জানাজানি হয়ে গেলে আমার আবার বিপদ হবে। আমার প্রতি আপনার কোনো ভরসা নেই? ওই শুধু ওই শালা বিবেককে নেই। শালা যেন একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির। ওই শালা বিবেকটাই তো গ্রামের মানুষকে আমার বিরুদ্ধে একেবারে খেপিয়ে তুলেছে। তা না হলে এই সমস্ত ছোট লোকগুলো সাহস পায় কি করে আমার বিরুদ্ধে কথা বলার? বলেছিল আজ থেকে 35 বছর আগে বিবেকের বাবা মানে আমার শালা, ও শয়তানটা সেদিন আমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই ও শয়তানটাকে সেদিন আমি আগুনে পুড়িয়ে ফেলেছি। তাহলে ওই কাল সব থেকে বাঁচিয়ে রাখলেন কেন স্যার? এখন ও যদি আপনাকে ছবল মারে?
পারবে না হারান বাবু, কিছুতেই তা পারবে না। তার আগে ওর উঁচু মাথাটা আমি ভেঙে গুড়িয়ে দেবো। আরে সবার সবার সেই না হলে তুই আমার সন্তান। আরো আছে, আপনার ছোট ছেলে অভিমন্যু বিবেকদা বলতে অজ্ঞান, পারেন তো ওটাকেও না। এসব আপনি কি বলছেন? অভিমন্যু আমার সন্তান। আপনি একটা পাক্কা হারামির বাচ্চা। আগে গ্রামের লোকেরা তাই বলে। হারান বাবু, আপনি হারামির ফেসবুক দাঙ্গা চলছে, চলবে। তারপর গ্রামের মানুষ কবে গিয়ে আমাদের কাছে আসবে, আমাদের হাতে পায়ে ধরবে, তখন আমরা হয়ে উঠবো এই গায়ের ভগবান। আমাকে কিছু ছাড়ুন স্যার, রিচার্জ করার টাকা। রিচার্জ? রিচার্জ, তা নাহলে হারানের ফেসবুক ইউটিউব সব বন্ধ হয়ে যাবে। বুঝলাম, আইলেন ধরুন। নামটা আমার হারান গোসা, যাতে গোলা দুধ মেরে ক্ষীর করি। চলি স্যার, নমস্কার। ওই হারান ঘোষালকে সব সময় আমাদের হাতের মুঠোয় রাখতে হবে, বুঝলি? এখন আমি যাই, বাড়ির ছাদের উপর গিয়ে দেখি দাঙ্গাটা, মানে মারামারিটা কেমন চলছে। তুমি কোনো চিন্তা করো না বাবা, এখানকার সবাইকে আমি আমার পায়ের তলায় রেখে দেব। আমি হয়ে উঠবো এই পলাশ ডাঙ্গার বাচ্চা। সবাইকে আমার কথা শুনে চলতে হবে। শুনবো না, আমি কারোর কোনো কথা শুনবো না। আমি শুধু তোমার কথা শুনবো, কারণ আমি তোমাকে ভালোবাসি রুদ্র। আমিও তোমাকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। যে কথা বলার জন্য তোমাকে আমি ডাকলাম, শোনো। ঘরে আমার বউ কাবেরী আছে, তাই তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে ভালোবেসেছিলে কেন? বাসি এখনো তোমাকে আমি অনেক 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 ভালোবাসি। শোনো, একদম অবুঝ হও না। তুমি তোমার বাবার কথাতে রাজি হয়ে যাও, টুকাইকে তুমি বিয়ে করে নাও। আরে বাবা, বিয়েটা হবে টুকাইয়ের সাথে, আর ফুলসজ্জাটা হবে শুধু আমার সাথে। তুমি যখন বিয়ের পর শাখা সিঁদুর পরে আমার বাড়িতে আসবে, তখন তো কেউ সন্দেহ করতে পারবে না। তখন আমরা পার্টিতে যাব, এখানে সেখানে ঘুরে বেড়াবো। কিন্তু কোনো কিন্তু নয় সোনা, কোনো কিন্তু নয়। কাগজ কলমে তুমি হবে টুকাইয়ের বউ, আর ব কলমে শুধু আমার। তুমি খুব চালাক রুদ্র, তুমি ওই গাছেরও খাবে আবার তলারও কুড়বে। আরে কি যে বলে না। আরে আজকাল যুগে এটাই তো চলছে নাকি? বিয়ে হচ্ছে একজনের সাথে আর সম্পর্ক থাকছে আরেকজনের সাথে। কিন্তু টুকাই যদি সব জানতে পারে, যদি তোমার কাছে আমাকে আসতে না দেয়, সরিয়ে দেব। টুকাইকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। এই পলাশ ডাঙ্গায় আমার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কারণ নেই। রুদ্র, তুমি শুধু আমার কথা মতো কাজটা সুন্দরভাবে চালিয়ে যাও মাহিরি। আমি তো তোমার সব কথাই মেনে চলি রুদ্র। কথা দাও, কোনোদিন আমাকে দূরে সরিয়ে দেবে না। এই শরীর মন সব যে তোমার রুদ্র। তাহলে তুমি এক কাজ করো। কি করা যায় বলো? কি করা যায়? ও হ্যাঁ, মনে পড়ে গেছে। তুমি তোমার নাচ দেখি আমার মনটাকে একটু ভরিয়ে তোলো ডার্লিং। নাচো ডার্লিং, নাচো। চমৎকার। এই নলে দেশ নেতা, দেশের সেবক। ওয়ান্ডারফুল। ওদিকে দাঙ্গা চলছে, আজকে দিকে ঘরের মধ্যে নাচ গানের আসর হচ্ছে। বলেছিল ভারতবর্ষের ইতিহাসে এইরকম একটা দিন ঘটেছিল। এটা তোমরা ভাই বাড়াবাড়ি করে মরছে। আমি জানতাম তুই এখানে আসবি। আসুন বড়বাবু, আসুন। চুপ করে যাও, তোমাকে আমি খুব ভালো করে চিনি। টাকার জন্য তোমরা সব কিছু করতে পারো। ওভাবে বলবেন না বিবেক বাবু। ভালোবাসার কথার মানে বোঝো? জানো ভালোবাসা কাকে বলে? না গো বিবেক বাবু, সে সৌভাগ্য আমার হয়নি। তোমার মতো মানুষ তো পেলাম না। তা ভালোবাসা কাকে বলে তুমি আমি একটু শিখিয়ে দাও না। ঠিক যেমন ভাবে দেবী দিদিকে জড়িয়ে ধরে আদর করো, আমাকে একটু জড়িয়ে ধরো না। বেরিয়ে যাও, গেট আউট।
গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যাও। বাবা কি রাগ! একদিন সুযোগ দিও, তোমার ওই রাগ আমি গলিয়ে জল করে দেব। চলি রুদ্র, আমি নয় নিচের ঘরে যাই। তুই এখানে কি জন্য এসেছিস? বাড়িটা আমার, আমি তোদের দয়া করে বাড়িতে থাকতে দিয়েছি। ও তাই তুই তোর বাড়ির দখল নিতে এসেছিস? না, কৈফিয়ত চাইতে এসেছি। এই রুদ্রনীল সান্যাল তার কাজের কৈফিয়ত কোনদিন কাউকে দেয়নি আর দেবে না। দিতে হবে, আমার চোখে তোর প্রতিটা অন্যায় কাজের জবাব দিতে হবে। একদম চিৎকার করবি না, একদম চিৎকার করবি না। এতদিন তোর আর তোর বাবার সমস্ত অন্যায় আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আমি আর তা করবো না। তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। না, বাড়াবাড়ি করছি না। আমার লোকজন দাঙ্গা থামানোর কাজে নেমে পড়েছে, এক্ষুনি দাঙ্গা বন্ধ যাবে। তারপর আমি তোর আর তোর বাবার বিচার করবো। বিচার কি বিচার করবি? আমাদের ফাঁসিতে ঝুলাবি না কি করবি? মনে রাখিস বিবেক, এই পলাশডাঙ্গায় শেষ কথা বলবো আমরা। তাছাড়া আইন প্রশাসন সবকিছু আমাদের হাতের মুঠোয়। এই সাংবাদিক বিবেক সেনের কলমকে তুই বন্ধ করতে পারবে না। কাল সকালে খবরের কাগজে প্রথম পৃষ্ঠা হেডলাইন হবে, পলাশডাঙ্গায় দাঙ্গা লাগানো মূলে আছে নেতা অপূর্ব সান্যাল আর তার ছেলে রুদ্রনীল সান্যাল। কিন্তু তার আগে তুই যে মরে যাবি রে জানোয়ার। একটা মরা মানুষ কোনোদিন একটা জ্যান্ত মানুষকে মারতে পারে না। এই বিবেক কি বলছিস? আমরা মরা 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 যারা তাদের মনুষ্যত্বকে খুন করে মানুষের বসে দাঙ্গা লাগায়, সরকারের টাকা লুট করে, গরিবের হকের টাকা লুট করে, তারা মরেই বেঁচে আছে অপূর্ব সান্যাল। আমরা যে সমস্ত কাজ করছি তার কি প্রমাণ আছে তোর কাছে? আরো আছে। রাতের অন্ধকারে পলাশডাঙ্গার জঙ্গল থেকে গাছ কেটে তোরা বিক্রি করে দিস, নদীর বালি তুলে পাচার করে দিস, সমস্ত প্রমাণই আমার কাছে আছে। আর এই সমস্ত প্রমাণ আমি যদি পলাশডাঙ্গা মানুষের কাছে তুলে ধরি, তাহলে তোদের কি অবস্থা জানিস? তোদের গা থেকে জামা প্যান্টটা খুলে নিয়ে মুখে চুনকালি মাখিয়ে দেবে, চুনকালি। আমাকে তোর মুখে আমরা চুনকালি মাখিয়ে দেবো রে জানোয়ার। চুপ কর রুদ্র, চুপ কর। তুই কার সঙ্গে কিভাবে কথা বলছিস? মনে রাখিস ও তোর বার্তা হয়, তাই একটা বাজে কথা বলবি না। বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। ও একটা জানোয়ার। তুমি ওর জন্য আমার গায়ে হাত তুললে। তুমি কি করো লবঙ্গলতিকা? তুমি চুপ করো, একটা কথা বলবে না। মাথাটা গরম করিস না রুদ্র, মাথাটা ঠান্ডা করো। মনে রাখিস ওর সমস্ত সম্পত্তি কিন্তু আমরা ভোগ করছি, তাই যাই করবার আমাকেই করতে দে। দেখ বাবা বিবেক, ও তো ছোট ভাই হয়, না একটা ভুল করে ফেলেছে, তুই ওকে ক্ষমা করে দে বাবা। তাছাড়া আমরা তো তোকে সবাই ভালোবাসি। সেই জন্য তো আমার স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারতে চাইছে। আমি? তুমি একা নয়, তোমরা সবাই মিলে দেবীকে মারতে চাইছিলে। আর কি চাও পেশি? আর কি চাও বলতে পারো? আমি তোমার সমস্ত সম্পত্তি তোমাদের ছেড়ে দিয়েছি, এমনকি আমার বাড়িটা পর্যন্ত আমি তোমাদের ছেড়ে দিয়েছি। এই বাড়ির একটা করে একটা ভাঙা ঘরে আমি দেবী কিনে থাকি। আর কি চাও বলতে পারো? কি পেলে তোমরা সুখে হবে? শুধু না পেশি, এই পলাশডাঙ্গা মানুষের জীবন নিয়ে আমি তোমাদের কাউকে খেলা করতে দেবো না। এই বিবেক, আমি খবর পেয়েছি তুই এই পলাশডাঙ্গার মানুষগুলোকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছিস। অন্যায় সহ্য করছি বিবেক। মনে রাখিস বিবেক, জল কিন্তু তরল, আবার সেই জল তুষারে পরিণত হলে ভীষণ শক্ত হয়ে যায়। তুই আমাকে তুষার করে তুলিস না। সেই বরফকে প্রথমে একটু গরম করে তরল, তারপর বাষ্প হয়ে আকাশে মিলিয়ে যায়। বেশি বাড়াবাড়ি করে না, আমি তোকে মিলিয়ে দেবো, মিলিয়ে নিজে পাবে না। এত বড় কথাটা বলতে পারলি বাবা বিবেক? থাক পিসিমা, কুমিরের মায়া আকারে দেখে লাভ নেই। চলে যাব, এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। কি গো তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও না, আজই একটা কাশির টিকিট কেটে নিয়ে এসো, বাকি জীবনটা আমি কাশিতেই বসে কাটিয়ে দেবো। যাবার সময় তোমার এই অপদার্থ ছেলে আর স্বামীটাকে সঙ্গে করে নিয়ে যাও, কারণ এবারে আমি দখল নেব। হ্যাঁ, দরকার হয় আমি আমার সমস্ত সম্পত্তি গ্রামের লোকেদের বিলিয়ে দেবো, আর তাহলে তোমারই ছোট ছেলে অভির নামে করে দেবো, কিন্তু একটা কানা করে আমি তোমাদের দেবো না। তুই কিন্তু ঘটে দিয়ে সমুদ্র মাপতে চাইছিস। একটা কথা মনে রাখিস বিবেক, ঘটে দিয়ে কখনো সমুদ্র মাপা যায় না। জানি বেশি, ঘটি দিয়ে সমুদ্র মাপা যায় না, কিন্তু সমুদ্রের 1 কোটি জল মানুষকে খাইয়ে বুঝিয়ে দেওয়া যায় যে সমুদ্রের জলটা নোনতা। এই খোকা, আমি তো সব অন্যায় মেনে নিচ্ছি, তুই তো আমার ছেলের মতো, তাছাড়া আমিও তো ছেলের মা। হ্যাঁ পিসিমা, তুমি ছেলের মা হয়েছে ঠিকই, কিন্তু একজন আদর্শময় মমতাময়ী স্বামীর স্ত্রী হতে পারোনি, তাই তো তোমার গর্বে জন্ম নিয়েছে মানুষ তুই একটা জানোয়ার। কি হয়েছে? কি হলো? থেমে গেলেন না? বলুন বলুন, আপনার ছেলে অভির কথায় মানুষ দাঙ্গা থামিয়ে দিয়েছে, তাই তো শুনুন। ওপর মলে ফোনটা আমি করেছিলাম, তা আপনি এতক্ষণ কি করছিলেন স্যার? কি করছেন? আপনার ওই লেজেনারে নেড়ে প্রভু 2 নম্বর গোডাউনটা পাহারা দিচ্ছিলেন। প্রভু বক্তা এলসেসিয়ান। মুখ সামলে কথা বলবেন বিবেক বাবু, ভুলে যাবেন আমি এখানকার থানার ওসি। দাঁড়ান, আপনার সম্পর্কে দুর্নীতির তথ্য আমি জোগাড় করেছি, সেগুলো যদি আমি ওপর মলে জমা দিই, আপনার কি অবস্থা জানেন? আপনার গা থেকে এই পোশাকটা খুলে একটা আন্ডার প্যান্ট পরে রাস্তা ছেড়ে দেবে। হারামির ফেসবুক হারান গোসা। বাবা, তুই দেখছি আমাদের ক্ষতি করার জন্য একেবারে আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছিস। এখনো নামেনি,
এখন নামি তবে এবার নামবো। এই পলাশ চাকার ব্যক্তির দুর্নীতি আর অসাধুতার বীজগুলোকে আমি একটা একটা করে উপড়ে ফেলবো, আর সেটা আমি আপনাদের মতো গায়ের জোরে কিংবা মানুষ পেরে করবো না, করবো আমার কলমের জোরে। বলে যাচ্ছেন কেন? আমি একজন সাংবাদিক। আপনি কিন্তু জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করতে চাইছেন। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? দাঁড়া 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 দাঁড়া, বেশ করেছি বেশ করেছি, আমরা জনগণের টাকা লুট করেছি, তুই আমাদের কিচ্ছু করতে পারবি না। ঠিক বলেছেন রুদ্রবাবু, আমরা যে কাজ করেছি তার কোনো প্রমাণ নেই তোমার কাছে। তাই নাকি? কোনো প্রমাণ নেই? আরে দাঁড়া দাঁড়া, এখনই ছাপি রোজ থেকে বেড়াল ছাড়া বেরিয়ে গেল। বেড়াল ছানা? হুলো বেড়াল, ম্যাও ম্যাও। এতক্ষণে তোমরা যে কথাগুলো বললে, তোমাদের ছবি সহ কথাটা আমার এই ক্যামেরায় রেকর্ডিং করা হয়। আমি যদি এক্ষুনি এটা নিয়ে গিয়ে দূরদর্শনের পর্দায় চালিয়ে দিই, তাহলে তোমাদের কি অবস্থা বুঝতে পারবে? দেশটা তোমার বাপের নানি করছো, কিছু বললেই ধরছো জনগণের গলা। দেশটা তোমার বাপের নানি করছো, কিছু বললেই ধরছো জনগণের গলা। দেখো রক্ত দিয়ে করে মনে রেখো রক্ত দিয়ে দুটো করে আমি অন্য কথা বলবো। এই পলাশ টাকা থেকে একদিন সমস্ত দুর্নীতি সরে যাবে, আবার আবার পলাশ টাকা শান্তি ফিরে আসবে, বসতি উঠবে গড়ে আকাশ আলো উঠবে ভোরে, জীর্ণ মতো বাদশাহ ইতিহাস হবে পৃথিবী আবার একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার পৃথিবী আবার পিছিয়ে পিছিয়ে চললাম দূরদর্শনের পর্দায়, তোমাদের ড্যাং ডাঙা ডাং বেজে গেল হরিবল হরিবল। এ কাজ তো করিস না বাবা, তুই যা বলবি আমরা তাই শুনবো। আমি পিসিমা হয়ে তোর হাতে ধরে অনুরোধ করছি, এ কাজ তুই করিস না বাবা, এ কাজ তুই করিস না। না মা, ওর হাতে তুমি ধরবে না। একদম চুপ, একটা কথা বলবি না। যাও তোমরা সবাই গিয়ে ওর কাছে ক্ষমা চাও। এই নিরুদ্র, এটা তো এটা দিয়ে শয়তানটাকে মেরে ফেল, ওকে না মেরে ফেললে ওই যে আমাদের সবাইকে মেরে ফেলবে। ক্ষমা আমি তোমাদের করতে পারি, তবে তোমাদেরকে আমাকে কথা দিতে হবে এই পলাশ টাকা মানুষের জীবন নিয়ে তোমরা আর কেউ কোনোদিন খেলা করতে পারবে না। তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি, সমস্ত প্রমাণ আমি নদীর জলে ভাসিয়ে দেবো। তার আগে তোকে মেরে তোর ডেড বডিটা আমরা ওই নদীর জলে ভাসিয়ে দেবো রে জানোর। এ আপনি কি করলেন রুদ্রবাবু? আমি আরে আরে আমি তো কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। যা করেছেন আপনি করেছেন। আমি আপনি সেই দাঙ্গায় আগুনে পড়ে মারা গেছে। কিন্তু কিন্তু লাশটা ও লাশটাকে নদীর জলে ভাসিয়ে দিতে হবে। কুমিরে খাবে কিংবা শাকুনের পেটে যাবে, আর ডাকপটিতে না কেউ খুঁজে পাবে না। সবাই জানবে বিবেক আগুনে পুড়ে মারা গেছে। আরে যাও যাও যাও, লাশটা সরিয়ে বলো সরিয়ে বলো। সত্যি লবঙ্গ, কি বুদ্ধি তোমার? দাঁড়াও, মরেছি কিনা ভালো করে দেখো। আরে দেখো দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। এই মনে নেবে। আমাকে বাঁচতে দাও বেশি, আমাকে মেরো না। আমি তো আমার সমস্ত সম্পত্তি তোমাদের দিয়ে দিয়েছি, আমাকে আমাকে মেরো না বেশি, আমাকে বাঁচতে দাও। না পিসি, তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো, আমি তোমাকে মায়ের চোখে দেখি পিসি, মায়ের মতো ভালোবাসি, আমাকে মেরো না পিসি। বাঁচবি? তোর বাচ্চার খুব ইচ্ছে না রৌদ্র, ও বাঁচবে বলছি। বাবা এতক্ষণে মরলো? সত্যি একটা কাজ তো ঠিক মতো করতে পারিস না, পপটা দোকানে বিদায় হলো। সত্যি এই না হলে মা, এইরকম মা যদি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, তাহলে দেশটা উগ্রপন্থীতে ভরে যেত। ওরে বাবা রে বাবা। আরে যান যান যান, পরদিন পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে যান, আপনার রেস্টের প্রয়োজন আছে। আর হ্যাঁ, টাকাটা ঠিক সময় মতো আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো। যাচ্ছি যাচ্ছি স্যার, তবে যাওয়ার আগে আপনার মাকে একটা প্রণাম। ওরে বাবা রে বাবা, হাতটা আমার ব্যথা, প্রণামটা তোলাই থাকলো। ওরে বাবা রে বাবা।
মামনি যাবে না, যা, আর দেরি করিস না, আমার আবার গান গাইবার সময় হইল। যাবো না, যা। চলো বাবা, চলো চলো চলো, চলো। কি রে, থমকে গেলি কেন? আরে থমকে গেলি কেন? বলছি বাবা, বলছি মা, মামা আবার বিরক্ত করছিস কেন? বলছে এখানে যে ভিডিও ক্যামেরাটা ছিল, সে ক্যামেরাটা কোথায় গেল? কোথায় আর যাবে? ওখানে কোথায় আছে ভালো করে খুঁজে দেখ। দেখছি তো, কিন্তু কোথাও পাচ্ছি না। আগের কাজটা আগে কর, যাও যা বলছে। হারিয়ে গেল বিবেক, এই পলাশডাঙ্গার মাটি ছেড়ে সে হারিয়ে গেল। নিখোঁজ আজ 2 বছর হতে চলল, তার কোনো খোঁজ পাওয়া গেল না। আর সেই সঙ্গে হারিয়ে গেল আমার দেবীর জীবন থেকে আনন্দ, হাসি, গান। মেয়েটার মুখের দিকে তাকাতে পারি না। অসত্যের মেঘ সাময়িকভাবে দেবীর জীবনে অন্ধকার নিয়ে এলেও একদিন ভালোবাসার বাতাসে সে অন্ধকার সরে যাবে। বিবেক ঠিক ফিরে আসবে। আমার দেবীর সেথের সিঁদুর কখনো মিথ্যে হতে পারে না। চুপ করুন, তুই না শুধু বিবেক বিবেক আর বিবেক। বাজার করবেন কখন? ভোরবেলা ঘুম থেকে উঠেই বাজার আমি করে এনেছি বৌমা। তুমি ঘুমোচ্ছিলে তাই তোমায় ডাকিনি। বাজার আমি রান্নাঘরে রেখে দিয়ে এসেছি বৌমা। আমাকে একবারে উদ্ধার করে দিয়েছেন। গিয়ে দেখি কি কি বাজার করেছেন। একটা কাজও তো আপনি ঠিকমতো করতে পারেন না। কাজ? সারা জীবন আমি সততার সঙ্গে পুলিশের চাকরি করেছি, কোনোদিন কারুর কাছে একটা পয়সাও হাত পেতে খোঁজ নেয়নি। এই জন্যই তো তোমার শেষ জীবনে এত দুর্গতি বাবা। লোকে পুলিশের চাকরি করে, ঘুষের টাকায় গাড়ি বাড়ি ব্যাংক ব্যাংক জায়গা জমি সব করে। আর উনি সততার চুলকানি গায়ে মেখে দিন রাত শুধু চুলকে যাচ্ছে। তা বাবা, তুই একটু বাজার থেকে চুলকানির মলম কিনে নিয়ে এসে আমার গায়ে লাগিয়ে দে না বাবা। আমার কাছে টাকা কোথায়? টাকা? সত্যই তো, তোর কাছে টাকা কোথায়? বাপ ঠাকুরদা দেওয়া শিক্ষাটা আমি কোনোদিন অসৎ পথে রোজগার করতে শেখায়নি। তোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো বলেই আমার প্রভিডেন্ট ফান্ড আর যেমন টাকা দিয়ে তোকে কলকাতায় পাঠিয়ে আমি পড়াশোনা করেছিলাম। সেদিন আমি ভুলেই গিয়েছিলাম যে আজকালকার ছেলেরা শুধু নিজেদের জন্য বাঁচতে শিখেছে। বাবা মা ভাই বোনের কোনো মূল্যই নেই এদের কাছে। থাক বাবা থাক, তোমার ওই জ্ঞানের লেকচার বন্ধ করো। তোমার ওই জ্ঞানের লেকচার শোনার সময় আমার নেই। এখনই যাও বাজারে আমার জামা প্যান্টটা ইস্ত্রি করে নিয়ে এসো, কারণ আমার অফিসের দেরি হয়ে যাবে। অফিসের দেরি হয়ে যাবে বলে কাল রাতেই আমি জামা প্যান্ট ইস্ত্রি করে এনেছি বাবা। সবই তো করেছেন, এবার বাজার করার বাকি টাকাটা ফেরত দিন। টাকা তো নেই বৌমা। টাকা নেই মানে আপনি 500 টাকার বাজার করে ফেললেন? বাজারে জিনিসের যা দাম হাত দেওয়া যাচ্ছে না, সব জিনিসের দামই আগুন। তবে 20 টাকা ফিরেছিল বৌমা। দিন, ওই টাকাটা ফেরত দিন। টাকা তো আমার কাছে নেই বৌমা। টাকা নেই মানে? ওই টাকা দিয়ে আমি হরিদাস পাগলাকে খাইয়ে দিয়েছি। তুমি টাকা দিয়ে খাইয়ে দিলেন? কি করব, এমন করে বললো না করতে পারলাম না। ঠিক, আমার স্বামী টাকা খরচা করতে লজ্জা করে না আপনার? করে ওরে বৌমা করে, তোমার স্বামী টাকা খরচ করতে মাঝে মাঝে আমার লজ্জা করে। আমি ভুলে যাই আমার ছেলেটা তোমার স্বামী, অথচ আমি একদিন টাকা পয়সা খরচ করে দিয়েছি তোমাকে এবারের বৌমা করে এনেছিলাম। দেবীটার জন্য কিছু রাখিনি, টাকাটা জীবন চলবে কি করে? কেন দেবীকে তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও না? অমর বাবু তো প্রচুর টাকা। হ্যাঁ বাবা, আপনি আমার দেবীর বিয়ে দিয়ে দিন। বৌমা দেবীর চিন্তা তোমাকে করতে হবে না, ওর কপালে যেটা লেখা আছে সেটাই হবে। তুমি বরং তোমার স্বামীর কথা চিন্তা করো। তার মানে তুমি আগের থেকে দেবীর জন্য টাকা সরিয়ে রেখেছো, অথচ সারা জীবন নেই 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 করে আমাদের কাছে কাঁদুনি গিয়ে যাচ্ছ, তাই না বাবা? বুঝি বাবা, আমি সব বুঝি। বুঝবি না কেন? তুই তোর বউ ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিস, তবে সখন যতই আকাশ উঠতে গেল ভাগাড়ে মোড়া পড়লে সে ঠিক বুঝতে পারে। অবশ্য আজকালের আকাশে স্বপ্ন দেখা যায় না, কারণ স্বপ্ন করে কোন সব প্রমোশন পেয়েছে, মানুষ জন্মগ্রহণ করেছে। কি বললে তুমি? আমাকে শকুন বললে? আরে না রে বাবা না, আমি তো এটা বলিনি। তুই নিজেই নিজেকে উপলব্ধি করতে পেরেছিস। আসলে কি খবরদার বাবা, একবার এই কথা উচ্চারণ করলে জুতো মারতে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তুই একবার ওই কথা উচ্চারণ করলে আমি জুতো মেরে তোর মুখটা ভেঙে দেবো, জানো? চুপ! আর একটা কথা তুই বলবি না। তুই কেন ভুলে যাচ্ছিস টুকাই? পুলিশের চাকরি করা
দিয়ে দিতাম। আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। মাল তোর বউ না একটা সিরিয়াস মাল, তাই ওর কথাই তুই নাচিস না। পেঁয়াজকে কখনো পাঠাবলি দেখে নাচতে নেই, কারণ 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 পালা পালা। না রে দেবী না, পালা তো এখন আমাদের জীবনে শুরু হয়েছে রে মা। অস্ত্র সজল সামাজিক যাত্রা পালা, ওজন করা সংসার। এখন এই সংসারে আমার ওজনটা যে কমে গেছে রে মা, কমে গেছে। একদম খোদার খাসির খাসির মতো বেশ করেছি হয়েছি। আমি আমার স্বামীর টাকায় কে হয়েছি, তোমার বাপের টাকায় নয়। সেজন্যই তো বাবা পেনশন এগারো পাওয়ার পর টুকাই সেটা হাত মুজরে কেড়ে নেয় আর নিজের টাকাটা সুন্দরভাবে গুছিয়ে ব্যাংকে ফেলে দিয়েছে ভবিষ্যতের জন্য। চুপ কর দেবী, তুই চুপ কর, সবই আমার অদৃষ্ট। ঠিক বলেছো বাবা, আর যদি তোমার টাকা থাকতো তাহলে তোমার এই ছেলে তোমার থুতুটা পর্যন্ত চেটে চেটে খেয়ে নিত। খেতাম খেতাম খেতাম, কারণ এই দুনিয়ায় ভালোভাবে মাথা উঁচু করে বাঁচতে গেলে না টাকার প্রয়োজন। টাকা তাই না, আগে জানতে হবে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন না টাকার জন্য বেঁচে থাকার প্রয়োজন। জানিস না তা অবশ্য ঠিক, কারণ তুই তো তোর বউর পাঠশালা থেকে প্রথম ভাগের শিক্ষাটা পড়ে নিয়েছিস, কারণ উনি যে শিক্ষায় সরস্বতী আর গুণের লক্ষ্মী। কি গো, তখন থেকে তোমার দিদি আমাকে অপমান করে যাচ্ছে আর তুমি তাকে কিচ্ছু বলবে না? আর কত অপমান সহ্য করে এই বাড়িতে পড়ে থাকতে হবে তুমি বলতে পারো? তোমাকে তো কতদিন বলেছি চলো না কোথাও চলে যাই। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে বাড়ি থেকে চলে যেতে পারি, আলাদাভাবে থাকতে পারি, শুধু বাবার আর মুখের দিকে তাকিয়ে সেটা আমি পারি না। আসল কারণটা সেটা নয় টুকাই, এখান থেকে চলে গিয়ে অন্য কোথাও থাকলে তখন তোর বাবার পেনশন টাকাটা তোর সংসার চলবে না, দোস্তুর মতো তোর মাইনের সব টাকা খরচ হয়ে যাবে। দেবী রাজি হবে না বললে তো চলবে না, আমি কিন্তু রাজি আছি। কি ব্যাপার, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? না মানে এমনি, তোমরা কেমন আছো তার খোঁজ খবর নিতে চলে এলাম। আমাদের খোঁজ খবর রাখার জন্য সরকার নিশ্চয়ই আপনাদের মাইনে দিয়ে রাখেনি। চুপ কর, আসুন স্যার আসুন, কতদিন পরে আপনি আমাদের বাড়িতে এলেন। আসতে তো ইচ্ছা করে, কিন্তু তোমার দিদি চাই না আমি তোমাদের বাড়িতে আসি। আমরা তো চাই হোসেন বাবু, আমরা তো চাই। আপনি একটু বসুন, আমি এক্ষুনি চায়ের ব্যবস্থা করছি। কেমন আছেন স্যার? থাক বাবা, থাক থাক থাক। আসলে আপনি হচ্ছেন আমার গুরুদেব। এই পুলিশ ডিপার্টমেন্টে আপনার কত সুনাম, সবাই এখন আপনাকে শ্রদ্ধার চোখে দেখে। তোমাকে তো আগেই বলেছি দেবী, তুমি যদি বলো আমি তোমার সব দায়িত্ব নিতে পারি। খাওয়ার সঙ্গে সঙ্গে পেটটা বেড়ে যায়, তাই পেটটা এঁকে যায়, আর পেট খালি হয়ে গেলেই পেটটা খুলে যায়। চলুন চলুন স্যার, আপনি বাড়ির ভেতরে চলুন। না, আপনি বাড়ির ভেতরে যাবেন না, পত্র বাড়ির ভেতরে হয়। দেবী মা, এসব তুই কি বলছিস? ঠিকই বলছি বাবা। শুনুন ফজল বাবু, আজ থেকে আপনি আর কোনোদিন আমাদের বাড়িতে আসবেন না, কারণ আমি বিবাহিতা। কিন্তু এখন তুমি বিধবা, আমি তোমাকে রাজি করে রাখবো। চুপ করুন। আর যদি ফিরে না আসে? উনি করবেন চাকরি। কেন? আমি পারি না। তুই কেন বলে যাচ্ছিস টুকাই? আমি শিক্ষিতা, বাবা আমাকে যথেষ্ট লেখাপড়া শিখিয়েছে। লেখাপড়া শিখে আজকাল কেউ চাকরি পায় না দেবী। হাজার হাজার শিক্ষিত বেকার রাস্তায় ফ্যাফে ফ্যাফে করে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি তো সামান্য একটা মেয়ে। দিদি, আরে স্যার যখন তোকে বিয়ে করতে চাইছে তখন তুই রাজি হয়ে জানা। আরে সারাটা জীবন পায়ের উপরে পা তুলে বসে বসে খাবি। তোর স্যারের হয়ে দালালি করার জন্য স্যার থেকে কত টাকা দিয়েছে রে টুকাই? তোদের স্যারকে বিয়ে করাচ্ছে, ইশকে মরে যাওয়া অনেক ভালো। একজন মেয়ে মানুষের মুখে বড় বড় কথা মানায় না দেবী। বারবার মেয়ে মেয়ে বলে কেন নারী জাতিকে ছোট করছেন? আজকালকার দিনে আমরাও কোন অংশে পিছিয়ে নাই পুরুষের থেকে। তবু তোমরা মেয়ে মেয়ে মানুষের মুখে বড় বড় কথা মানায় না। ভুলে যাবেন না বিশাল, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একজন মহিলা ছিলেন, বর্তমান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একজন আদিবাসী মহিলা, কোন পুরুষ নয়। ঝান্সি রানী লক্ষ্মীবাঈও একজন মহিলা ছিলেন, যার কথা শুনলে ভক্তি শ্রদ্ধায় মাথাটা নত হয়ে যায়। মা শারদা ময়ও একজন মহিলা ছিলেন। মুখ্যমন্ত্রী একজন মহিলা
হ্যাঁ করছি, তোমার ভালোর জন্য বলতে আসা দেবি। তবে তুমি একটু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবে। দিনকাল খুব খারাপ হয়ে গেছে, বলা তো যায় না। চলি। যাবেন না স্যার, যাবেন না, শুনুন স্যার, শুনুন। যাবেন না, শুনুন স্যার, শুনুন। না ঘোষাল বাবুকে এইভাবে অপমানটা করে তো ঠিক হয়নি। তুই যে নিজেই কত বড় সর্বনাশ করলি তা তুই নিজেই জানিস না। নতুন করে আমার কি সর্বনাশ হবে রে ভাই? যা তাতে তো বছর আগেই হয়ে গেছে। না রে মা না, লোকটাকে চটে তুই মোটেই ভালো করিসনি। ওরা চাইনে রক্ষক, ওদের হাতে প্রচুর ক্ষমতা, তাছাড়া লোকটা মোটেই ভালো নয়। সব পুলিশ অফিসার তো খারাপ হয় না বাবা, তাছাড়া তুমি তো জানো বাবা অন্যায় আমি একদম সহ্য করতে পারি না। সে যাই হোক, ঘোষাল বাবুকে এইভাবে অপমানটা করা তো ঠিক হয়নি, তুই ভুল করলি। আমার ভুলটা না দেখে তুই তোর ভুলটা দেখ ভাই। ছেলে হয়ে বাবার সঙ্গে তুই যে ব্যবহারটা করেছিস দিদি, না এই কাজ তুই করিস না। বাবার মানে দীর্ঘশ্বাস তোর জীবনে একদিন অভিশাপ হয়ে নামবে। তাই বলছি বাবা মাকে কষ্ট দিবি দিদি, কেউ কোনোদিন সুখী হতে পারে না রে ভাই। তার যদি আমার সঙ্গে গলা মিলিয়ে বল, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেব দেবী সে পথে তোমারি সত্যি কথা সব মিথ্যে। আবার তুমি মদ খাচ্ছ ঠাকুরপো? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সে। ছোটবেলায় পড়েছিলাম মেজবৌতি, কিন্তু আমার মায়ের মতো মাকে দেখলে না কথা কেউ বলবে না। আরে আমার মা তো একটা পিশাচিনী। জি ভাই, ও কথা বলতে নেই। যতই হোক উনি তোমার মা, তোমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে। এর চেয়ে অনেক ভালো হতো যদি জন্মের সঙ্গে সঙ্গে আমার গলাটা টিপে আমাকে মেরে দিত। কেন তুমি এত মদ খাও ঠাকুরপো? যন্ত্রণা মেজবৌতি, এই বুকের মধ্যে একটা অব্যক্ত যন্ত্রণা সব সময় আমাকে কুরে কুরে খায়। বিবেকটা হারিয়ে গেল, বড় বৌদিকে এরা বাড়ি থেকেই তাড়িয়ে দিল। অর্থের নেশায় এরা সব নিচে নেমে গেছে অন্ধকার গুহায়। তুমি গরিবের মেয়ে বলে এরা তোমাকে কেউ সহ্যই করতে পারে না। এমনকি আমার মেজটা তোমার গায়ে হাত পর্যন্ত তোলে। জানি বৌদি, আমি সব জানি। তুমি ঘরের মধ্যে একা একা বসে চোখের জল ফেলো। না ভাই, আমি খুব
খুব সুখে আছি ভাই। তুমি দেখো মেজো বৌদি, যারা তোমার উপর এত অত্যাচার করেছে তারা কেউ কোনোদিনও সুখী হতে পারবে না। একদিন এই সত্যের ঘূর্ণি ছড়ে সব ভেঙে তছনছ হয়ে যাবে। ওদের এই মিথ্যে আর আভিজাত্যের প্রাসাদ। না না, ও অভিশাপ দিও না, ওরা সুখে থাক, ভালো থাক। বাহ মেজো বৌদি, বাহ 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 বাহ। যারা তোমার উপর এত অত্যাচার করছে তাদের তুমি মঙ্গল কামনা করছো। সত্যিই তুমি অনন্যা মেজো বৌদি। এই বিষাক্ত বারুদের স্তূপের মধ্যে তুমি একটুখানি স্বচ্ছ বাতাস। তাই তো আমি বারবার তোমার কাছে ছুটে আসি বেঁচে থাকার জন্য একটু অক্সিজেন নিতে। না 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 ভাই, তুমি আমার কাছে বেশি এসো না, ওরা কেউ চায় না তুমি আমার কাছে আসো। কেন তুমি মুখ বুঝে সব মেনে নাও? কেন তুমি প্রতিবাদ করো না? যেখানে মানুষের থেকে টাকার মূল্য বেশি সেখানে প্রতিবাদের ভাষাটা যে মূল্যহীন ভাই। চিনতে পারলো না মেজো বৌদি, এরা তোমাকে কেউ চিনতে পারলো না। সারাটা দিন তোমাকে দিয়ে এই সংসারের সমস্ত কাজ করায়, একটি পারের জন্য তোমাকে এরা বাপের বাড়ি পর্যন্ত যেতে দেয় না। বৌদি তুমি বাপের বাড়ি যাবে? আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। কি হবে ভাই? বললেই তো বলবে জমি বিক্রি করে টাকা নিয়ে এসো। আরে ছাড়ো তোদের কথা, কেউ বাধা দিতে এলে আমি তাকে খুন করে দেবো। কাকে খুন করবি অভি? যদি বলি তোমাকে। অভি, এত বড় কথা তুই আমাকে বলতে পারলি? আমি না তোর মা? তা মা হয়ে ছেলের প্রতি কোন কর্তব্যটা পালন করেছো শুনি? আমার খুব ভালোভাবে মনে আছে। ছোটবেলায় আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরে তোমার কাছে যেতাম, তখন তুমি বিউটি পার্লারে যেতে নিজেকে সাজাবার জন্য। আরে আমার দিকে ফিরে তাকানোর মতো সময় তোমার ছিল না। যে মা তার সন্তানকে ভালোবাসে, মানুষকে ভালোবাসতে শেখায়, তাকেই বলে মা। তুমি কি তাই করেছো? বলতে লজ্জা করে মা, বলতে লজ্জা করে। তোমার ফিগার খারাপ হয়ে যাবে বলে তুমি আমাকে মাতৃ দুগ্ধ থেকে বঞ্চিত করেছো। ওই বাজার থেকে বেবি ফুড কিনে নিয়ে এসে তুমি আমাকে খাইয়েছো। আরে আমি তো তোমার সন্তান নই মা। আমি ওই বাজার থেকে কিনে আনা বেবি ফুড কোম্পানির সন্তান। অবশ্য তোমার দুধ খাওয়ানি ভালোই করেছো, না হলে হয়তো তোমার মতো একটা শয়তান হতাম। মা হওয়া নয় মুখের কথা, যে না বোঝে সন্তানের ব্যথা। ঠাকুরপো তুমি চুপ করো, ঠাকুরপো তুমি চুপ করো, তুমি চুপ করো। এই সব শিক্ষা তোকে কে দিচ্ছে রে? তোর এই মেজো বৌদি, বুঝেছি তোর এই মেজো বৌদি তোর মাথাটা চিপে চিপে খায়। কি আর করবে বলো মা, সারা দিন তো তোমরা মেজো বৌদিকে বাড়িতে বসিয়েই রেখে দিয়েছো। আরে একটু তো কাজও করতে দাও না, বেচারিকে সময় তো কাটাতে হবে নাকি? তাই আমার মাথাটা একটু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর কি। একটা পরের মেয়ের জন্য তুই তোর মাকে অপমান করছিস? আগে মেয়ে, তারপর মা। মেজো বৌদি যদি পরের বাড়ির মেয়ে হয়ে থাকে সেক্ষেত্রে তুমিও তো পরের বাড়ির মেয়ে, তাই নয় কি বা? এই সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই তোমরা মেজো বৌদিকে দিয়ে করো। এমনকি একটি বাড়ির জন্য বাপের বাড়ি পর্যন্ত যেতে দাও না। দোহাই ভাই, আমাকে নিয়ে তুমি মায়ের সঙ্গে অশান্তি করো না। এর জন্য দায়ী তুমি। যাও বাড়ির ভেতরে যাও, রুদ্র তোমাকে ডাকছে। ও তো কোনোদিন আমাকে ডাকে না। কেন ডাকছে আমি কি করে বলবো? যাও বলছি। বেশ আমি যাই। আরে যাও ভেতরে গিয়ে দেখো আবার তোমার জন্য কি কাজ অপেক্ষা করছে। আরে তুমি তো হচ্ছে এই সংসারের একজন দাসী। থাকতে গেলে সংসারের সমস্ত কাজই করতে। তাই নাকি? তা এই সংসারটা তো তোমারও মা। তা তুমি এই সংসারের জন্য কোন কাজটা করো বলতে পারো? তুই কাকে কি বলছিস? তোর মা সংসারে কাজ করবে? দিন আর মদ গিলে মাথার তোর খারাপ হয়ে গেছে। আমি মদ খাই, আমি আরো মদ খাবো। আরে বাবা, তুমি গরিবের রক্ত চুষে খাচ্ছ আর আমি মদ খেলেই দোষ হবে। টাকা দেবো। টাকা তুমি দেবে, দিতে বাধ্য হবে। না দিলে এই সংসারে আমি আগুন জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে পুড়িয়ে সব ছাড় খাড় করে দেবো। কিন্তু অত টাকা তুই কি করবি? ওই আদিবাসী পাড়ায় যোগা সর্দারের মেয়ের বিয়ে। এই টাকার প্রয়োজন। দেখ বাবা অভি, তুই যদি এইভাবে টাকা ওড়াস তাহলে দুদিন বাদে তোমরা ভিখারি হয়ে যাবে। সেই খেলটা তোর আছে বাবা। সমুদ্র থেকে এক ঘটি জল তুলে নিলে সমুদ্রের গভীরতা কখনো কমে যায় না মা। আর তোমার শিক্ষার জুড়ি থেকে তুমি যদি কাউকে একটু শিক্ষা দান করো না, সেক্ষেত্রে তোমার শিক্ষাটা কখনো কমে যাবে না মা, বরং অনেক অনেক বেড়ে যাবে। বাবার পয়সায় ফুটনি, আরে নিজে রোজগার করে দেখা। আর 3-4 দিন পর মদ গিলে ঘরে ঢুকলি, আরে মদ গিলে লিভারটা যে পৌঁছে যাবে না। লিভার খারাপ হয়ে গেলে তার জন্য ওষুধ আছে বাবা, কিন্তু চরিত্র খারাপ হয়ে গেলে তার জন্য কোনো ওষুধ নেই। এখনো বলছি সংযত হও, পাপের পথ থেকে ফিরে এসো। কোনটা পাপ আর কোনটা পুণ্য আমি সেটা তোর মতো মাতালের কাছে শিখবো না। চোরা না শুনে ধর্মের কাছে টাকা দাও, আমি এখান থেকে ফুটে যাও। না, আমি তোকে টাকা দেবো না। বেশ, তাহলে আলমারি ভেঙে মায়ের গয়নাগুলো বের করে নি, তো যা পাবো 1,10,000 টাকা হয়ে যাবে। এই কাজ তো করিস না বাবা, এই কাজ তুই করিস কেন? কথা বলাচ্ছ, দেখতে পাচ্ছ না মদ খেয়ে টুর হয়েছে। ও যে সত্যি যেমন গয়নাগুলো নিয়ে পালিয়ে যায়। আরে তাই বলে যতই হোক আমাদের তো
সম্বন্ধ নাকি যাও কেমন দিচ্ছে তোকে 10,000 টাকা দেবে যা দূর হয়ে আমার চোখের সামনে থেকে মাতালকে সব শালাই ভয় পায় দাঁড়াবি আজ তোকে একটা কথা দিতে হবে বলে দেখো চিন্তা করে দেখবো তুই বাড়ি বাইরে যাবি না মদ খাবি না কি রে চুপ করে আছিস কেন বল বাবু বল আগে কি রে বাবা কিছু বলবি হ্যাঁ আমি একটা কথা জিজ্ঞেস করবো বললাম বাবা কি বলবি ভেবে বলো সত্যি বলবে আরে তো? বাবা সত্যি বল আচ্ছা আচ্ছা মা, আমি কি সত্যি তোমাদেরই সন্তান? ওবি मुझको पीना है मुझको पीना है मुझको पीना है मुझको पीना है खुश नसीब हो मैं गरीब हो बदनसीब हो के जख्म अपने सीने में শত্রু শত্রু আমার পরম শত্রুর জন্য আমার সব যাবে তাড়াবো আমি ঘর থেকে তাড়াবো সামনে ভোট আমি ভোটে দাঁড়াবো বলে ঠিক করেছি আর ওই শয়তানটা আমার ঘর শত্রু ভীষণ পাশের গ্রামের সব মানুষগুলোকে বলে বেড়াচ্ছে যে আমার বাবাকে আপনারা একটাও ভোট দেবেন না। এত চিন্তা করছো কেন আমি তো আছি তোমার লবঙ্গলতিকা এতদিন তো তুমি আমার বুদ্ধিতে চলে এসেছো বিগড়ে যা ঘোড়াকে কিভাবে বসে আনতে হয় তার ব্যবস্থা আমি ঠিক তুমি কি ব্যবস্থা করবে মা? ওই বাবিটা দিনের পর দিন যা নাই তাই আরম্ভ করে দিয়েছে। সারাদিন মদ খেয়ে আদিবাসী পাড়ায় আর না হলে ভাঙা মন্দিরে পড়ে থাকে। সহ্য করবো না মা, ওর ওই বেয়াদবি আমি কিছুতেই সহ্য করবো না। কি করবি বল ও তো তোর ছোট ভাই হয়। আচ্ছা বাবা ওখানে কি তুমি 10,000 টাকা দিতে বলেছো? দেবো না, একটা টাকা ওই মাতালটাকে আমি দেবো না। তাহলে আমি যাই। এই শোনো বাবা, আরে শোনো আমার কথাটা মন দিয়ে শোনো, এরপর কোনোদিনের জন্য অভিকে আমি একটা টাকাও দেবো না। কথাটা তুমি ওকে ভালো করে বুঝিয়ে দিও। দূর করে দাও মা, আজ ওই মাতালটাকে এই বাড়ি থেকে দূর করে দাও। একটা কথা মনে রেখো মা, দুষ্টু গরুর অনেক ভালো। ওর ভালো মনে কাদা ছড়াচ্ছে তোর বউ কাবের তিন রাত শুধু দুজনের মধ্যে ফুচুর কত গল্প হাসি ঠাট্টা এগুলো তুই দেখতে পাস না? আমি তো দেখতে পাই মা। ভালো বউমাকে বারণ করিস না কেন? একটা কথা মনে রাখিস রুদ্র, ঘি আর আগুন যদি পাশাপাশি থাকে না তাহলে ঘি তো গলবে। এসব তুমি কি বলছো মা? ঠিকই বলেছি, তাছাড়া আমি খবর নিয়ে দেখেছি বিয়ের আগে কোন এক ছেলের সঙ্গে তোর বউয়ের নাকি ভালোবাসা ছিল। এরকম দুশ্চরিত্রা মেয়েরা পারে না, আমার কোনো কাজ নেই। ওই শয়তানকে এই বাড়ি থেকে আসি আমি তাড়িয়ে দেবো। এখন নয়। আচ্ছা রুদ্র, ওর বাবা যে বলেছিল তুমি জমি লিখে দেবে, দিয়েছে? না তো এখনো দেয়নি। দেবে না, কোনোদিনে দেবে না। অথচ ভিখারি বাচ্চাটা মিথ্যে কথা বলে কাইটা করে তার মেয়েটাকে তোর গলায় ঝুলিয়ে দিল। আমি কত ভালো ভালো পাত্রে দেখলাম, জানি সেদিন অভিকে বলেছিল কি বলেছে তোমার মেজদা বাচ্চা গাই না। আচ্ছা যদি তোমার সঙ্গে আমার বিয়ে হতো না খুব ভালো হতো। মা কাবেরী এই কথা বলেছে? আমিও যোগ্য নই। আমি নিজের কানে শুনেছি আর বলেছে না বাবা তোকে কিচ্ছু বলবো না। কিন্তু মা কাবেরীকে দেখে তেমন কিছু মনেই হয় না, তাছাড়া ও তোমার মুখের উপর কোনোদিন কথা পর্যন্ত বলেনি। দুশ্চরিত্র মেয়েরা ওইরকমই হয়, দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। অন্তরে বিষ মুখে মধু, তাই বলছি তোর ভাইয়ের উপর ভরসা করে যাবে না। এইসব বিষয় সম্পত্তি তোকে সব দেখাশোনা করতে হবে। তাই বলছি আজ মেজমাকে বলে তোর বাবার কাছ থেকে তুমি কি জায়গা তুই লিখে দে। কিন্তু কোনো কিন্তু নয়, তোকে যে অবজ্ঞা করে তার প্রতি তোর কোনো মায়া মমতা থাকতে পারে না। তুমি কোনো চিন্তা করো না মা, কাবেরীর বাবার কাছ থেকে ওই জমিটা আমি আদায় করে ছাড়বো। তবেই আমার নাম রুদ্রনীল সান্ডাল। বলছি তোমার বাবাটা এখন চিটিং মাছ সেই মেয়ের বাবার পয়সা থাকে না, সেই মেয়ের বাবাকে শ্বশুর বাড়ির লোকেদের কাছে চিটিং বাজি হতে হয়। কি চিটিং বাজিটা করলে আমার বাবা তোমার সাথে? বিয়ের দিন কথা দিয়েছিল রোডের ধারে যে 2 বিঘা জমি আছে ওটা আমার নামে লিখে দেবে, এখন তাইনি কেন? তুমি তো ভুল করছো। বাবা বলেছিল কাবেরী ছাড়া তো আমার আর কেউ নেই, আমার মৃত্যুর আগে 2 বিঘা জমি আমি তোমার নামে লিখে দেবো। তবে তোমার বাবা মরবে, সেই অপেক্ষায় আমার বসে থাকতে হবে নাকি? শোনো আজই ওই 2 বিঘা জমি আমার চাই, কারণ ওখানে আমি একটা বড় করে গোডাউন বানাবো। ও কথা তুমি বলো না। বাবা যদি এখন জমিটা তোমার নামে লিখে দেয় তাহলে বাবার চলবে কি করে? তাছাড়া ওই জমির ফসল বিক্রি করে বাবা সংসার চালায়। দেখো মেজো বৌমা, তোমার বাবা কিভাবে চলবে না চলবে সেটা তো আমরা দেখতে যাবো না। এই বড়লোক বাড়িতে বিয়ে দেওয়ার আগে তোমার বাবার একদম
একবার ভেবে দেখা উচিত ছিল। ভেবেছিল মা, মনে করেছিল বড় বাড়ির বউ হয়ে গেলে আমার মেয়ে একটু সুখী হবে। তখন তার বুঝতে পারেনি সবার কপালে সুখ সয় না। ব্যাস অনেক হয়েছে। শোনো, আজই তোমার বাবাকে ফোন করে বলো ওই জমিটা রেজিস্ট্রি করে আমার নামে লিখে দিতে। না, আমি আমার বাবাকে পাতার ভিখারি বানাতে পারবো না। কি বললি ছোট লোকের বাচ্চা? দোহাই তোমার, তুমি আমাকে যা বলছো বলো, কিন্তু আমার বাবাকে তুমি একটা গালাগালিও করো না। আমি তোমার পায়ে দূর হয়ে যা শয়তানি। বাহ, চমৎকার! আপনার সামনে আপনার ছেলে আমাকে লাথি মারলো আর আপনি মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এই বেশি কথা না বলে বল ওই জমিটা আমার নামে লিখে দিতে বলবি কি না? মরে যাবো, তবে কথা আমি আমার বাবাকে বলতে পারবো না। মেজো বৌদির গায়ে একবার হাত দিলে আমি কিন্তু তোর সম্মানটা রাখতে পারবো। আমার বউকে আমি মারছি, তোর গায়ে লাগছে? শুধু আমি কেন, যারা মানুষ তাদের প্রত্যেকেরই গায়ে লাগবে। মেজো বৌদি, তুমি তোমার ঘরে যাও। 100 বার মারবো। আর একবার তুই মেজো বৌদির গায়ে হাত দিয়ে দেখ, আমি তোর হাতটা মুচড়ে ভেঙে দেবো। তুমি হচ্ছে মা জাতির কলঙ্ক। এতগুলো দিন ধরে তোরা মেজো বৌদির উপর অত্যাচার করেছিস, আমি মুখ থেকে সহ্য করেছি, কিন্তু আর আমি সহ্য করবো না। কি করে সহ্য করবি? কি করে সহ্য করবি? তোর মেজো বৌদি তোর মাথার তো চিবি খেয়ে বসে। আমি কিছু বুঝি না ভেবেছিস তাই না? ভেতরে মেজো বৌদির সঙ্গে তোর ভগবান, এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও। এত বড় কথাটা তুই আমাকে বলতে পারলি মিস্তি, যে বৌদিকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি, তার সম্পর্কে এত বড় কথাটা তুই বলতে পারলি মিস্তি? আজ তোকে আমি না ঠাকুরপো না, তুমি এখান থেকে চলে যাও। চলে যাবো মেজো বৌদি, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, আর কোনো দিনও আমি এ বাড়িতে ফিরে আসবো না। তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাই মেস্তা, সতীর সম্পর্কে যে কথাটা তুই উচ্চারণ করলি, পবিত্র মা ছেলের সম্পর্ককে যে কালিমা লিপ্ত তুই করলি, চন্দ্র সূর্য যদি মিথ্যে না হয়, আমি তোকে অভিশাপ দিচ্ছি। না, আমি কি করছি? ভগবান তোমাদের সবাইকে সুখে রাখুক, ভালো রাখুক, তোর জন্য যত সব অশান্তি, ভাই গন্ডগোল, তোকে আজ আমি শেষ করে দেবো। একে আজ আমি শেষ করে দেবো। ওই জমিটা আমার নামে লিখে দিতে বলবি কি না? আমি মরে যাবো, তবে আমি বাবাকে বলতে পারবো না। যাবো না। ও বাড়িতে আমি আর কোনো দিনও ফিরে যাবো না। ওরা আমার ভালোবাসা সত্যের প্রাসাদে আঘাত করেছে। কেড়ে নিয়েছে আমার জীবনের হাসি, আনন্দ। তুমি পাশের ওই ভাঙা শিব মন্দিরটায় পড়ে থাকি, কিন্তু উত্তরা না, আমার জীবনের সঙ্গে আমি উত্তরা জীবনটাকে কিছুতেই জড়াতে চাই। আমি চাই, তাই তো একটা কথা বলার জন্য তোমার কাছে চলে এলাম। এসেছো, ভালোই করেছো। আর তা না হলে হয়তো আমাকেই তোমার সঙ্গে দেখা করতে হতো। উত্তরা তুমি আমাকে ভুলে যাও। হ্যাঁ উত্তরা, হ্যাঁ, আজ থেকে মনে করো অভি বলে তোমার জীবনে কোনোদিন কেউ ছিল না। অভি মারা গেছে। তোমাকে ছেড়ে যে উত্তরা বাঁচতে পারবে না। আমিও বাঁচতে পারবো না উত্তরা। এই মহাভারতের ধর্মযুদ্ধে অভিমন্যু আজ মারা গেছে। আজ তোমার সামনে ছবি দাঁড়িয়ে আছে, সে ছবির একটা জীবন্ত লাশ। তাই বলছি তুমি আমাকে ভুলে যাও। বলতে চাইলে কি সবকিছু ভোলা যায় অভি? তুমি ভুলতে পেরেছো তোমার বিবেক ডাকে? নদী কি পারে সাগরকে ভুলে যেতে? সূর্যকে পারে একদিনের জন্য পৃথিবীকে ভুলে গিয়ে সারা পৃথিবীটাকে অন্ধকারে ভরিয়ে দিতে? তাই বলছি উত্তরা জীবনটা তো অন্ধকারে ভরে দিও না। যার জীবনটাই অন্ধকারে ভরে গেছে, সে আবার উত্তরাকে আলো দেখাবে কি করে বৌদি? আলো আর অন্ধকার নেই তো মানুষের জীবন, কিন্তু সে অন্ধকারের মধ্যে তো পথ হারালে চলবে না ভাই। মনে রেখো, অন্ধকারের পরেই আসে আলো। সে আলো যে আমাকে পথ দেখাতে পারে না বৌদি। বিয়ের পর আমি তোমাকে রাখবো, খাওয়াবো কি? আমি যে বেকার। যে কোনো একটা কাজ আমি জোগাড় করবো, তুমি শুধু আমাকে ফিরিয়ে দিও না। পরে আর তুমি মেয়েটাকে ফিরিয়ে দিও না। আমি তোমার জন্য সব কষ্ট সহ্য করতে পারবো। আমি তোমাকে ভালোবাসি না। সরে যাও আমার চোখের সামনে। ছি অভি, ছি। আমি কোন অভিকে দেখছি? এই কি আমার সেই অভি যে সবসময় অন্যায় বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো, গ্রামের মানুষের বিপদ হলে নিজের জীবন বিপন্ন করে তাদের বিপদ মুক্ত করতো? আজ সে মেরুদণ্ডহীনে পড়েছে,
না 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 না, তুমি একটা ভীরু কাপুরুষ স্বার্থপর। হ্যাঁ, আমি ভীরু কাপুরুষ, আমি স্বার্থপর, আমি স্বার্থপরের মতো বেঁচে থাকতে চাই। তোরা কেউ আমাকে বিরক্ত করবে না। আমাকে তোমরা আমার মতো বাঁচতে চাও, আমাকে তোমরা আমার মতো দেখলি বিবেক হারিয়ে যাওয়ার পরে পালার জায়গায় সবকিছু কেমন যেন পাল্টে গেছে। সংসারে যখন অভাব দেখা দেয় মানুষ তখন তার ভালো মন্দ দিকটা হারিয়ে ফেলে রে। কিন্তু বলো সংসারে তো কোনো অভাব নেই, তাহলে সে কেন পাল্টে গেল? আমি সব শুনেছি। না না, অভির সঙ্গে আমাকে একবার দেখা করতেই হবে। বৌদি, হ্যাঁ বৌদি, বলছিলাম কি তোমাদের বাড়ি আমাকে একটা কাজ ঠিক করে দাও না। আমি তো বাড়ি যাচ্ছি, তবে মালিককে আমি কোনোদিন দেখিনি। চল আজ দেখা করি, বলবো তোর জন্য যদি একটা কাজের ব্যবস্থা করতে পারি। কিন্তু এত সহজ হেরে গেলে চলবে না উত্তরা। মনে রাখিস, এই দুনিয়ায় বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে হবে। আমার জীবন থেকে আমি বিবেককে হারিয়েছি, কিন্তু তোর জীবন থেকে আমি তোর ভালোবাসা হারিয়ে যেতে দেবো না রে উত্তরা। পারবে বৌদি, পারবে। আমাকে যে পারতে হবেই। Ladies and gentlemen, welcome to Blue River. আপনারা জানেন আমাদের এই বারে প্রতি রবিবার বিশেষ আকর্ষণ হলো মিস দেবীর গান ও গ্রুপ ড্যান্স। তাই আজও মানে এখনই আপনাদের সামনে সেই বিশেষ অনুষ্ঠান আমরা শুরু করব, যা আপনাদের মনে নেশা ধরিয়ে দেবে। তাই এখনই আমরা শুরু করছি সেই বিশেষ আকর্ষণ। অসাধারণ। তোগাইয়ের মুখে শুনলাম তুমি নাকি এইবারে সিঙ্গার হয়েছো, তাই তোমার গান শুনতে চলে এলাম। তাহলে শেষ পর্যন্ত সংসারের দেবী থেকে একদম দেবদাসে। তোমার কথাগুলো আমার কাছে পচা মাছের মতো বাসি, তাই তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা করে। দাঁড়াও, চললে কোথায়? তুমি দেখছি ঠিক সেই আগের মতোই রয়ে গেলে। তো কত পাও এখানে নাচ গান করে? তোমাকে বলবো কেন? এসটা এখনো কমেনি দেখছি। গজব কথা, শোনো, এর থেকে অনেক বেশি টাকা আমি তোমাকে দেবো। হাজার বাড়ির বউ বলে কথা, আর ওই বাড়িতে থাকার একটা ব্যবস্থাও করে দেবো। তা আমাকে নিয়ে গিয়ে নিশ্চয়ই তোমাদের বাড়িতে ঝির কাজ করতে হবে। না, একদম না। ওই সমস্ত কাজ তোমার কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। তুমি শুধু তোমার গান শুনিয়ে আমার মনটাকে সুন্দর করে ভরিয়ে তুলবে। আর মাঝে মাঝে রাতের বেলায় ব্যাপারটা তোমার আমার মাঝখানে চুপি চুপি থাকবে, কেউ জানতে পারবে না। কত দেবে? বলো কত চাও তুমি? আমার যে প্রচুর টাকা দরকার, তা না হলে আমি যে আমার বাবাকে বাঁচাতে পারবো না। গলায় টিউমার, একটা অপারেশন করাতে হবে, তাই তুমি কাজটা নিয়েছি। এখন ভাবছি তোমার কথা মতো কাজটা আমি ছেড়ে দেবো। এই দেবী ও বাড়িতে যাবে। সত্যি দেবী তুমি ওই বাড়িতে যাবে? দেবী যদি না যায় তাহলে অসল নিদান যোগ্য হবে কি করে? তোমার সেই যজ্ঞে জল ঢেলে আমি নিভিয়ে দেবো।
ঠিক যেমন করে তোমার জীবনের উত্তাপ ওই বিবেককে আমি কেড়ে নিয়েছি। কিন্তু বিবেক এখনো আমার কাছে জীবিত, তাই তুমি শাখা পরি, সিঁদুর পরি, আর শাখা সিঁদুরের শপথ নিয়ে বলছি তোমাদের কথা এখানে আমি ধ্বংস করে দেব। বড় বৌদি মায়ের সমান সমান, তাই বৌদি বলে ডাক। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? বৌদি হয় ঠাকুর পর ভুলটা না হয় ভাঙিয়ে দিল। নিলাম করবো, নিলাম। তোমার চরিত্রটাই ভরেন সবার সামনে আমি নিলামই করবো। এই, আপনারা কেউ যাবেন না, দয়া করে এই মনোরম দৃশ্যটা একবার দেখে যাবেন, বড্ড ভালো লাগবে। লাগবে আরো ভালো লাগবে। এতদিন যেটা আমি করিনি, আজ আমি সেটা করে দেখাবো। তোমাদের বর্তমানের সমস্ত সম্পত্তির মালিক আমি, তাই আমি কোর্টে যাবো, অ্যাপিল করবো। এরা আমার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে চাইছে। তার আগে তোর মুখে আমি কলঙ্কের কালি লাগিয়ে দেবো। পাপে ধ্বংস হয়ে যাবি না জানো। আরে পাপ করার আগে একটু পুণ্য সঞ্চয় করে নেবো। হ্যাঁ, যতই বড় বৌদি বলে কথা, যদি হয় বয়সের বড়, প্রণাম করে লেগে পড়ো। যা করার তাড়াতাড়ি করুন স্যার, তার আগে এই হারানের সিম কার্ডটা রিচার্জ করে দিন, তা না হলে আমার ফেসবুক ইউটিউব সব বন্ধ হয়ে যাবে। বন্ধ করে দেবো, আপনাদের সমস্ত দূরত্বের পথগুলো বন্ধ করে দেবো। আপনি যদি এই মুহূর্তে রুদ্রকে অ্যারেস্ট করে থানায় না নিয়ে যান, আমি কিন্তু আপনার বিরুদ্ধে অপর বলে নালিশ দিতে বাধ্য হবো। কত হাতি ঘোড়া গেল তোল, মশা বলে কত জল। তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যেতে, তাহলে না হয় একবার চেষ্টা করে দেখতাম। শুধু রুদ্রবাবুকে নাচ দেখালে হবে, আমাকে একটা নাচ দেখাও না দেবী। তোমার নাচের সঙ্গে সঙ্গে আমিও একটু কমর দুলিয়ে নাচি। ছেড়ে তো দেবই দেবী, ছেড়ে তো দেবই। তার আগে একটু নাচ দেখাও দেবী। নাচো দেবী, নাচো। এবার আমি আমাকে গোলা কমান্ড সরকারি সম্পত্তি ভাগ দিবি। হ্যাঁ, সম্পত্তি ভাগ তোকে আজ আমি আমি তো গায়ে হাত দিয়েছি, এবার তোমার গা থেকে আস্তে আস্তে ওই পোশাকটা আমি খুলে নেব, তোর স্মৃতির সিঁদুর আমি মুছেও দেবো। দেবী, তোর বিবেককে মেরে আমি ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছি। জানো তোর শরীরের মাংসটা এবার খুবলে খুবলে খাবে। আমার কিচ্ছু করার নেই। সেদিন তো তোমাকে তোমার বাড়িতে গিয়ে আমি সাবধান করে এসেছিলাম। সেদিন তুমি অনেক বড় বড় কথা বলেছিলে। যা করার তাড়াতাড়ি করুন স্যার, আপনার হয়ে গেলে আমিও লাইনে আছি। আমাকে আবার নতুন করে একটা কেস সাজাতে হবে তো, সমাজ বিরোধীদের দ্বারা দেবী ধর্ষিতা। এসো কাছে, এসো দেবী, কাছে এসো। কেউ নেই, এই রুদ্রনীলের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা এখানে কারণ নেই। তারপরে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বাঁচিয়েছিল, আর এই কলিতে আমি কৃষ্ণ, আমি দুঃশাসন। এসো কাছে, এসো দেবী, কাছে এসো। তারপরে ছিল ভগবান শ্রীকৃষ্ণ, আর কলিতে আছে মাতাল শ্রীকৃষ্ণ। আমার এই সুদর্শন চক্র দিয়ে তোর মাথাটা মেরে দুভাগ করে দেবো রে জানোয়ার। তুমি কে ভাই? তুমি কে? চালাকি বাধা হয়, চালাকি বাধা হয়। কি মনে করছো মাতাল গোষ্ঠী মরে গেছে?
মরিনি রে বেঁচে আছি, তাই তো ফিরে এলাম। ফিরে এলাম মানে তুই বিবেক? আমি জানতাম আমি জানতাম একদিন না একদিন তুমি ঠিক ফিরে আসবে। না 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 না, এও হতে পারে না, কিছুতে হতে পারে না। হারান বাবু, হারান বাবু, হারান বাবু, বলুন স্যার। ভালো করে থাকি, দেখুন দেখুন দেখুন। স্যার এ তো আমাদের বিবেক।